কালকে বিয়ে আছে, পরশু দিন আবার হলুদ ছাড়ানো আছে, পরের দিন রিসেপশন আছে, এই করে 10 দিন কেটে গেল মাসির বাড়ি। তারপরে এসে তেমন কোনো মাথা যন্ত্রণা হচ্ছে, থাকা দিয়ে পড়বো না, এরকম করলে কিন্তু হবে না। বিয়ে বাড়ি যাবে রাতটা 6টার সময়, তো বিকেল বেলা কি ঘন্টা বেড়াবে? বিকেল বেলাটা পড়ে না। পড়া নিজের সময় তৈরি করতে হবে নিজেকে, আমি বারবার বলে দিচ্ছি, যারা অনলাইন আছে তারাও শোনো, ঠিক আছে? পড়া কিন্তু নিজেকে সময় বার করতে হবে, কিন্তু নিজের কাছে সময়। পড়ার বিকল্প কিছু নেই, হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক। হ্যাঁ, কি করবো, প্রত্যেকটা জায়গায় হচ্ছে সব জায়গায় হচ্ছে তোমার সাফল্যের চাবিকাঠি। যাই হোক, আমরা সত্যি বলতে কি আমরাও বুঝতে যে আমরা তখন অনেক আগে বিহারের ছেলেরা চাকরি করতে আসছে 23 বছর বয়সে, 22 বছর বয়সে, কেন চাকরি করতে আসছে? কারণ ওরা ওই জায়গাটা ঠিকঠাক গাইড পেয়েছে বলে। এই জিনিসটা একটু ভালো, কারণ আমাদের দেরি হয়েছে, যারা আমাদের দেরি হয়েছে যেন সেই জিনিসটা তোমাদের হয় বারবার। এটা যাই হোক, বাদ দাও। এই যারা অনলাইনে আছে হোক, ঠিক আছে, যারা কি কি বই কিনতে হবে আমি বলে দিয়েছি। যাই হোক, এবার তোমাদের আজকে আমি ডাটা সাফিসিয়েন্সি করাবো, কিছুটা 2-4টে কোশ্চেন। ডাটা সাফিসিয়েন্সি মানে আমি তোমাকে বলে দিচ্ছি, ডাটা সাফিসিয়েন্সি মানে তথ্য পর্যাপ্ত, ঠিক আছে, অপর্যাপ্ত। সাফিসিয়েন্সি মানে পর্যাপ্ত, মানে তথ্য পর্যাপ্ত। মানে কি, তোমার দেখবে 2-3টে জিনিস দেওয়া থাকবে, সেখান থেকে দেখবে এই দুটো জিনিস, যেমন কি বলতো, ভালো করে শুনো। রাম শ্যামের ভাই, ভালো করে শুনো, ডাটা সাফিসিয়েন্সি। কোমল অমলের ভাই, তাহলে শ্যামের বাবাকে, গো বলছে রাম শ্যামের ভাই, কোমল অমলের ভাই, তাহলে শ্যামের বাবাকে, তাহলে বোঝা যাচ্ছে কি? তাহলে আমার কি 1 আর 2 তথ্য অপর্যাপ্ত, মানে সাফিসিয়েন্ট নয়। কারণ কোমলের সঙ্গে শ্যামের সম্পর্ক আছে, রামের সঙ্গে শ্যামের, কোমলের সঙ্গে অমলের, তাহলে শ্যামের বাবাকে জানা যাচ্ছে কি? তাহলে নয়। তাহলে আমার যেটা জানা যাচ্ছে তাহলে সে তথ্য অপর্যাপ্ত। যদি হয়তো একটা থেকেই আমি তথ্য পেয়ে গেলাম, তাহলে নিশ্চয়ই আমার দেখা থাকবে যে 4টে বা 5টা করে অপশন থাকবে, তথ্য 1 পর্যাপ্ত, তথ্য 2 পর্যাপ্ত, 3 নম্বর অপশনে তথ্য 1 2 একই সঙ্গে পর্যাপ্ত, আর দুটো একই সঙ্গে পর্যাপ্ত নয়, বাইরের মধ্যে কোনটাই নয়। তাহলে 5টা অপশন থাকবে, তার মধ্যে যেটা তোমার সমস্যা, যেটা এটা বারবার বলতে, কিন্তু সব জায়গায় থাকে কিন্তু একটা করে, বিশেষ করে যারা রেলে বা পুলিশে পরীক্ষা দেয় ওগুলো থাকে, কিন্তু প্রত্যেকটা জায়গায় থাকে। তাহলে ডাটা সাফিসিয়েন্সি, তাহলে একটু বোঝা গেল। চন্দনা বুঝতে পেরেছো? কমল, অনন্যা? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলছি এবারে ডাটা সাফিসিয়েন্সি প্রথমে এক নম্বর দাগে কোশ্চেনটা করো, করলে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে কি ভালো করে দেখো, তোমরাও করো। বলছে যে সুইটের সংকেত কি? তথ্য একে কি বলা আছে? ম্যাঙ্গো ইজ সুইট। ভালো করে দেখো, সুইটের সঙ্গে, তাহলে ম্যাঙ্গো ইজ সুইট। তাহলে এর কি দেওয়া আছে সংকেত? 4 4 3 9। তারপর কি আছে? বলছে ফ্রেশ সুইট ম্যাঙ্গো, মানে ফ্রেশ সুইট অরেঞ্জ, তাই তো? তাহলে অরেঞ্জ কত দেওয়া আছে? 7 4 8। তাহলে ভালো করে দাও, এখানে কি কমন আছে দেখো। প্রথমে সুইট কমন আছে, দ্বিতীয়টাও সুইট কমন আছে, তাই তো? প্রথমটাও সুইট কমন আছে, দ্বিতীয়টা সুইট কমন আছে। তাহলে দেখো সংকেতের মধ্যে প্রথমটা সংকেত 4 ও কমন আছে, দ্বিতীয়টা 4 কমন আছে, তাহলে নিশ্চয়ই আমার সুইটের সংকেত কি? 4। তাহলে তুমি এখান থেকে বলো যে সুইটের সংকেত 4। এটা কি আমার শুধুমাত্র একটা অপশন হলে পাবো, না দুটো অপশন, 1 ও 2 দুটো অপশন হলেই পাবো? তুমি তো বুঝতে পেরেছো? কারণ এখান থেকে একটা অপশন হলে তো 4 3 9 আমি কি করে ধরি, পাবো কি? 4 কোনটা, 3 কোনটা, ম্যাঙ্গো কোনটা, ইস কোনটা, আমি কি করে পাবো? তাহলে নিশ্চয়ই এর সাথে এটাও নিতে হবে। তাহলে কি 7 4 8 ফ্রেশ সুইট ম্যাঙ্গো অরেঞ্জ, তাহলে 7 4, দেখো সুইট কমন, এটা কমন, তাহলে 4 4 কমন, তাহলে আমার নিশ্চয়ই সুইটের সংকেত কি? 4। তাহলে এবার অপশনটা কি হবে? অপশনে ভালো করে দেখো, বলতে শুধুমাত্র তথ্য 1 পর্যাপ্ত। কোশ্চেন দেখো, শুধুমাত্র তথ্য 2 পর্যাপ্ত, তাহলে হয় শুধুমাত্র তথ্য 1 বা শুধুমাত্র তথ্য 2 পর্যাপ্ত, আর 4 নম্বর তথ্য 1 ও 2 একসাথে পর্যাপ্ত। তাহলে কি হবে? নিশ্চয়ই একসাথে পর্যাপ্ত হচ্ছে বলে কি হবে? আমার নিশ্চয়ই ডি দাগের অপশনটা হবে। তাহলে এটাই হচ্ছে ডাটা সাফিসিয়েন্সি। মানে কি, তোমার যে ডাটা দেওয়া থাকবে তার ভিত্তিতে আমাকে কি করতে হবে, আমার যে সময়টা
বা আমার যেটা বের করছে সেটা ঠিক আছে কিনা সেটা আমাকে সব প্রবলেমটা সলভ করতে হবে। তাহলে 2 নম্বর দাগেরটা করো। এছাড়া অনলাইনে তমাল অনন্যা বুঝতে পেরেছো? চন্দনা হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ কেন অরেঞ্জ? অরেঞ্জ আমি কেন করবো? আমার কি কোশ্চেনে বলেছে সুইটের সঙ্গে থাকে, তাহলে আমি অরেঞ্জ কেন ধরে টানাটানি করবো? যেটা আমার কোশ্চেন বলেছে সেটা ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ দেখো করো, আমি জানি না। যারা যারা চন্দনা বা তমাল আমাকে বলে জানাও, অনন্যা তারপর সীমা আমাকে 2 নম্বর দাগের কোশ্চেনটা আমাকে কত কত হবে, কোন অপশনটা হবে আমাকে বলে জানাও, ঠিক আছে? ভালো করে দেখো 2 নম্বর দাগের কোশ্চেনটা। হ্যাঁ 4 ঠিক আছে। দেখি পি এ কে হয়, তথ্য একই বলছে কিউ হলো বি এর বোন। ওই তো দুই এর দাগের কোশ্চেনটা পি এ কে হয়, কিউ হলো বি এর বোন, তাহলে কিউটা হলো বি এর বোন, তাহলে কিউটা হলো বি এর বোন। হ্যাঁ তারপরে কি বলছে এ হলো এর বাবা হলো বি, এর বাবাকে তাহলে নিশ্চয়ই এর বাবা বি, তাহলে নিশ্চয়ই এ পুরুষ। হ্যাঁ তারপরে কি বলেছে কিউ এর মা হলো পি, কিউ এর মা হচ্ছে পি, তাহলে আমার এইটা একটা অপশন হলো গেল। 2 নম্বর দাগে কি আছে, সি হলো পি এর পুত্র, দাঁড়াও সিটা হচ্ছে আমার পি এর পুত্র, তাহলে এটা প্লাস। হ্যাঁ সিটাকে পি এর পুত্র তো মানে পি এর ছেলে তো সি হয়ে গেল। তারপর কি হচ্ছে ডি হলো পি এর কন্যা, ডিটাকে পি এর কন্যা, ডিটা হলো পি এর কন্যা। তারপর কি বলছে এ সি কে বিবাহ করেছে, তাহলে এ কি করছে সি কে বিবাহ করেছে, তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে কি মহিলা। সি যদি পুত্র হয় তাহলে নিশ্চয়ই এ হচ্ছে সি এর হচ্ছে ওয়াইফ। এবার কি হচ্ছে তাহলে টি এ হলো এর ভাই, টিটাকে এর ভাই, তাহলে নিশ্চয়ই সি এর শালা হচ্ছে টি। হ্যাঁ কিন্তু এটা কি করে হবে? এটা তো এর পিসি হয়ে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে। দাঁড়া ডি এর পুত্র তো দুবার হবে। নিচে মনে হয় নিচে দাঁড়া আমার ভুল হয়ে গেছে, দাঁড়া তথ্য আমি একসাথে সব ভুলিয়ে দিয়েছি, দাঁড়া আলাদা আলাদা করতে হবে। ঠিক তথ্য 2 হলো সি হলো পি এর পুত্র, সিটা কি সিটা হচ্ছে পি এর পুত্র, ঠিক আছে? তাহলে পি এর পুত্রটাকে সি। আবার কি হচ্ছে বলছে হচ্ছে ডি হলো পি এর কন্যা, তাহলে ডি হলো কি তাহলে পি এর কন্যা, তাহলে ডি হলো পি এর কন্যা। এবার কি বলছে এ সি কে বিবাহ করে, তাহলে এ কাকে বিবাহ করে সি কে, তাহলে এ সি কে বিবাহ করে, সিটা কি গো হ্যাঁ ঠিক আছে এ সি কে বিবাহ করে। এবার কি বলছে টি হলো এর ভাই, টি হলো কি এর ভাই, হচ্ছে এর ভাই। তাহলে কি বলছে পি এর পে হয়, তাহলে দেখো এইখান থেকেও পি এর থেকে এ রিলেশন আছে, আবার এখান থেকেও পি এর রিলেশন আছে, তাহলে আমার হয় 1 নইলে 2, ব্যাপারটা বোঝা গেল? তাহলে দেখো যারা অনলাইন আছে অনন্যা বা তমাল চন্দনা দেখো সীমা দেখো আমার দুটো আলাদা আলাদা আমি অপশন করলাম, এটা 1 নম্বর অপশন, এটা 2 নম্বর অপশন, আমি ওটা দুটো একসাথে করে দিলাম, বুঝতে পারছো? তাহলে দেখো এটা ডাটা সাবজেক্ট মানে আলাদা আলাদা অপশন দিয়েই করতে হবে, তোমাকে একসাথে করতে হবে না। তাহলে দেখো এখান থেকে পি আর ই এর মধ্যে রিলেশন আছে, পিটাকে এর নাতি নাতনি যাও কিছু একটা হবে, তারপরে পিটা এ কি হবে টি হলো এর ভাই তো, টি হলো এর ভাই তো, এর পুত্র বলা তুমি বলেছো। কি বলেছে এটা ভাই বলেছো। ও আচ্ছা পি হলো টি এর ভাই, মানে পাশে হ্যাঁ পাশে না পাশে হবে, তাহলে টি হলো এর ভাই, তাহলে নিশ্চয়ই এর সাথে টি এর সাথে পি এর সম্পর্ক আছে, আবার এখান থেকে পি এর সাথে এর সম্পর্ক আছে, তাহলে দুটোই তো হয় 1 নয় 2। আমার কি সম্পর্ক বার করতে বলেনি কিন্তু, পি এর কি হয় যে 1 নম্বর অপশন থেকে জানা যাবে না 2 নম্বর অপশন থেকে জানা যাবে, তাহলে নিশ্চয়ই আমার দুটোই থেকে হয় 1 নয় 2। এই ব্যাপারটা বুঝতে পেরেছো অনলাইনে যারা আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ তারপরে দেখো স্যার এটা কি মানে 1 আর 2 দুটোই হবে, ওই জন্য অপশনে কি হ্যাঁ তাহলে তুমি অপশনটা কোনটা করবে দেখো 4 নম্বরে না সি নম্বর শুধুমাত্র তথ্য 1 অথবা শুধুমাত্র তথ্য 2 পর্যাপ্ত, ঠিক আছে?
মানে কি তোর তো একও পর্যাপ্ত হতে পারে, তোর তো দুইও পর্যাপ্ত হতে পারে। এটা তো একসাথে হচ্ছে, এটা শুধুমাত্র হবে কেন? মানে শুধুমাত্র ব্যাপারটা বলছে যে একও হতে পারে দুইও হতে পারে, সেটাই বলছি। দুটো একসাথে হবে না, দুটো একসাথে হবে না, না একটা হতে পারে দুটো হতে পারে, কারণ আমার ডাটা সার্ভিস যখনই আমাকে বলবে তখন দুটো যেহেতু আমার যেহেতু স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্ট দুটো আলাদা আলাদা করতে হবে, বললে আমার এটা থেকেও এর সম্পর্ক করা হচ্ছে পি এর সাথে, এটা থেকে মানে এক অথবা না অথবা দুই, যে কোনো দুটো এক অথবা দুই, ব্যাপারটা বোঝা গেছে? অর্থাৎ শুধুমাত্র ওখানে হচ্ছে তথ্য অথবা তথ্য দুই, ব্যাপারটা বোঝা গেছে অনন্যা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপরে হচ্ছে করো তোমার চারের দাগেরটা করো, চারের দাগেরটা করো। বাকি যেগুলো করা হচ্ছে আমরা কিন্তু আগের দিনকে আমি তোমাদের যেগুলো বলেছি যে ভেন ডায়াগ্রাম কেউ আমাকে দেখাও, ঠিক আছে? পড়াশোনা এরকম ভাবে করলে হবে না, কিন্তু আমি যেগুলো ছেড়ে যাচ্ছি সেগুলো তোমরা দেখবে আমাকে যেগুলো সময় আমি পড়াতে আসি তখন বলবো যে হোমওয়ার্ক করেছি কিনা, বা তারপরে তোমরা আমাকে দেখাচ্ছ না, কিন্তু তাহলে কিন্তু তোমরা পড়াশোনা করছো না, শুধুমাত্র আমরা দিচ্ছি তোমরা খাতায় টুকে রেখে দিচ্ছ। তোমার নাম কি? এসেছিলে আগে এই প্রথম? আচ্ছা ঠিক আছে, আমাকে প্রথম থেকে একটু ভালো হয়েছে। ইয়ে করো, আমি রিজনিং পড়াই, খাতা বার করো। কোশ্চেনটা তোমার তিনটে কোশ্চেন একসাথে স্বরূপ এখানে দেখো কোশ্চেনটা, এই কোশ্চেন তোমাদের কটা আছে ওখানে? হ্যাঁ বলো, ওটা কিছু নোট দিয়ে দাও ওকে, সুভাষ। হ্যাঁ বলো। জিজ্ঞাসা করেছে যে এ কি সি এর বাবা, এক নম্বরটা করলে তো এ সি এর বাবাই আসছে। হ্যাঁ, দু নম্বরটাও করো, তাহলে এক তথ্য এক পর্যাপ্ত যেটা হবে। আমি ব্যাপারটা বলে দিচ্ছি শুনো, একটা ভালো করলো মৌসুমী, একটা ভালো কোশ্চেন করলো যে আমার যদি একটা বেরিয়ে যায়, একটা অপশন থেকে যদি আমার বেরিয়ে যায়, তাহলে আমার দ্বিতীয় অপশনটা কি করা, স্টেটমেন্ট করার দরকার কি? এখানে তাও কি বোঝা যাচ্ছে না যে এ বাবা না মা? দাঁড়াও, সে বাদ দাও, পরে বলছি। তো তথ্য এক ও দুই দুটোই করবে, কারণ আমাকে অপশন কিন্তু সব রকম ভাবে ঘুরিয়ে পিছিয়ে আছে, কিন্তু যে আমি একটা পেয়েছি বলে একটা অপশন তথ্য এ পর্যাপ্ত বলে নয়, আমার তথ্য দুই হচ্ছে কিনা আমাকে দেখতে হবে, দুটো করে তারপর বলতে হবে যে তথ্য এক বা তথ্য দুই, যদি একসাথে প্রয়োজন একসাথে করতে হবে, না হলে তা নয় করতে হবে, ঠিক আছে? আর তুমি কি বলছো? বলছি স্যার যে বাবা কি হ্যাঁ, বোঝা যাচ্ছে না তো? তাহলে দেখা যেটা বোঝা যাচ্ছে না, বাবা তোমার মা যেখানে তাহলে বোঝা যাচ্ছে না, মানে তাহলে নিশ্চয় আমার বাবা ইন্ডিকেট করে দিয়েছে, তাহলে বাবা ইন্ডিকেট করে দিয়েছে, বাবা তোমার না বুঝতে পারলে আমি কি মারবো? তথ্য দুটোই কোনো দুটো তথ্য অপর্যাপ্ত। আমার বলছি কি বাবা বলে কোশ্চেন করে বাবা, তাহলে কোশ্চেন করছে নিশ্চয়ই আমার বাবা, তো এখানে কি কোশ্চেন? এ কি সি এর বাবা? এ কি সি এর বাবা? নাও হতে পারে। হ্যাঁ, না হতে পারে, তাহলে নিশ্চয়ই আমার কি এখানে সম্ভাব্য বলে দিয়েছে, তাহলে এক নম্বর অপশনটাই হবেই তো আমার। ব্যাপারটা বুঝতে পেরেছি? স্টেটমেন্ট দিলে এ সি এর বাবা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, মানে কোন স্টেটমেন্ট হচ্ছে ওটা দাঁড়িয়ে হবে, ঠিক আছে? ওটা কোশ্চেন আমি হয়তো ভুল করেছি, ওরকম করে নয় তোমার, আমি যেটা করেছি হয়তো তোমার অনেক জিজ্ঞাসা চিহ্ন পড়ে গেছে, কিন্তু তোমার যে স্টেটমেন্ট দেওয়া থাকবে কিন্তু তোমাকে বলে দেওয়া থাকবে, একদম অ্যাকুরেট বলে দেওয়া থাকবে, না হলে কিন্তু মারবে না, তথ্য দুটো অপর্যাপ্ত, ঠিক আছে? এবার 4 নম্বর দাগের কোশ্চেনটা করো, যারা অনলাইনে আছে তারাও করো, আর এটা বলো, দেখো ভালো করে, এই ধরো এই 4 নম্বর দাগের কোশ্চেনটা করো। কিছু না, এটা হচ্ছে জাস্ট রিলেশন, ব্লাড রিলেশন, ডিরেকশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এইসব দিয়ে ডাটা সার্ভিসিং থাকে। তারপর ভেন ডায়াগ্রাম, ঠিক আছে? ভেন ডায়াগ্রামে কিন্তু তোমাদের পরের দিনে আমি করব স্টেটমেন্ট এন্ড কনক্লুশন পড়াবো, ঠিক আছে? এটা সবাই বাড়িতে দেখে আসবে। মানে কি বলতো দেখি, সব খাবার, এটা পরে বলছি আমি। 4 নম্বর দেখো পিকিউ আর এস টি ও 6 জন বন্ধুর উচ্চতা সম্পূর্ণ পৃথক, তাহলে কে উচ্চতার দিক থেকে দ্বিতীয় হবে? তাহলে আমার প্রথমে ভালো করে দেখো, স্বরূপ করেছে এটা। প্রথমে দেখো কিউ এর থেকে মাত্র কিউ থেকে মাত্র 2 জন বেটে, তাহলে কিউ থেকে মাত্র 2 জন বেটে, তাহলে কিউ এমন একটা জায়গায় বসে আছে, তাহলে ওর থেকে যারা 2 জন বেটে, এখানে একজন আর এখানে একজন, বাকি কিউগুলোর আগে কজন হবে? 4 জন হবে, তাহলে প্রথমে আমার এইটা বোঝা গেল, 1 2 3 4 তিনটে হবে। এবার ব্যাপারটা হয়েছে যে কি, পি এর থেকে মাত্র 2 জন লম্বা, তাহলে পি এর থেকে মাত্র 2 জন লম্বা মানে পি এখানটা নিশ্চয়ই হবে, তাহলে এখানে একজন হবে, এখানে একজন, কি করে
পি এর থেকে মাত্র দুজন লম্বা পি এর থেকে। তাহলে পি এর থেকে মাত্র এখানে একজন এখানে একজন, তাহলে পি এর থেকে মাত্র দুজন লম্বা। ভালো করে শোনো, বুঝতে পারছো না পারো? বলছে কিউ থেকে দুজন ছোট, তাহলে কিউ এমন একটা জায়গায় বসে আছে কিউ থেকে দুজন ছোট হবে। তাহলে আমি এই পজিশনে নিয়েছি কিউ থেকে দুজন ছোট, মানে এখানে একজন বসে আছে এখানে, তাহলে কিউ থেকে দুজন ছোট হলো কিনা। আবার কি বলছে পি এর থেকে দুজন লম্বা, তাহলে পি এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে পি এর থেকে দুজন লম্বা হয়ে গেল। তারপরে আমি কি বলছি কিউ এর থেকে লম্বা, কিউ ইউ এর থেকে লম্বা, এস টি এর থেকে বেটে। তাহলে এস কি হচ্ছে, এস হচ্ছে টি এর থেকে বেটে। স্যার ওখানটা কিউ এর পাশে ওঠে দাঁড়া, এখানে হতে পারে ওখানে হতে পারে, কিউ এবার ইউ হবে। ঠিক আছে, এবার কি বলছে কিউ কিউ ইউ থেকে লম্বা, তাহলে নিশ্চয়ই দেখো কিউ হচ্ছে ইউ থেকে লম্বা, এখানে হতে পারে এখানে হতে পারে, তাহলে নিশ্চয়ই দেখো টি আর এস টা এখানে হবে না। ভালো করে দেখো, কারণ এখানে বলছে কিউ ইউ থেকে লম্বা, এখানে হতে পারে বা এখানে হতে পারে তো, কিন্তু এখানে তো দুজন বসাতে হবে। তাহলে ইউ একজন বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে এস এস এর থেকে টি লম্বা, তাহলে নিশ্চয়ই এস এর থেকে টি লম্বা এটা হবে। তারপর দেখছি এখন কিন্তু আমি কনফার্ম বুঝতে পারি না, কারণ এস এর থেকে টি লম্বা এখানে হতে পারে বা এখানে এস বসালে আমার এখানে হতে পারে। হলো, তাহলে আমার এটা কি হলো, এটা একটা অপশন আমাকে এখানে দেয়া থাকবে, তাহলে 2 নম্বর অপশনে। এবার কি বলেছে পি এর থেকে মাত্র 3 জন বেটে, তাহলে পি এর থেকে মাত্র 3 জন বেটে মানে ঠিক বলেছে। তাহলে কিউ এখানে আছে এখানে আছে এখানে আছে, আমি এখন কিউ এখানে আছে কি আমি জানি না। তাহলে আবার কি বলছে আর কিউ থেকে বেটে, আর হচ্ছে কিউ এর থেকে বেটে, তাহলে নিশ্চয়ই দেখো ভালো করে দেখো, তাহলে আর যদি আমার কিউ এর থেকে বেটে হয় তাহলে দেখো এখানে ইউ আর টি আছে না, ইউ আছে তো, তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই আর, তাহলে নিশ্চয়ই আমার তো হয়ে যাচ্ছে। এবার ভালো করে শোনো, আবার কি বলছে কিন্তু সব থেকে বেডে নয়, তাহলে কি এখানে বোঝা যাবে না, তাহলে আমি এখানে দেবো না, তাহলে আর এখানে আমি তাহলে আমার 2 নম্বর আসে দিই কিউ এর থেকে আর বেটে, তাই তো, আর সব থেকে বেডে নয়, তাহলে আমার কি হবে নিশ্চয়ই এখানে হতে পারে বা এখানে একটা হতে পারে, যাই কিছু একটা জায়গায় দিচ্ছি আমি। এবার ভালো করে দেখো বলছে যে টি এদের মধ্যে দীর্ঘতম, তাহলে দেখো টি এদের মধ্যে দীর্ঘতম, তাহলে দেখো টি যদি এর মধ্যে দীর্ঘতম হয় তাহলে এখানে যদি এস বা এখানে কি আর এখানে আর হয়, যদি ইউ হয় আর এখানে কিউ না, তাহলে দেখো দুটো অপশন নিয়ে তো তারপর আবার মিলছে। বুঝতে পারলে না পারলে না, আমি প্রথম অপশনটা আমি বুঝতে পেরেছি কে বেটে, কে সব থেকে দ্বিতীয় বেটে বুঝে, তাহলে দ্বিতীয় অপশন থেকে দুটো একসাথে কম্বাইন করে আমি মিলতে পারছি যে এটা হচ্ছে দুটো একসাথে মিললে তারপর আমি বলতে পারছি সেকেন্ড দ্বিতীয়কে টিএস সব থেকে লম্বা টি, আবার এখানে বলে দিচ্ছে যে টি এর থেকে এস ছোট, তাহলে এস এখানে দেওয়া, তাহলে সব থেকে সেকেন্ড লম্বাটা কি, এখানে হচ্ছে সেকেন্ড কে উচ্চতা থেকে দ্বিতীয়, তাহলে দ্বিতীয় আমার এ টু এস, তাহলে আমার কটা পর্যাপ্ত দিতে হলো দুটো, তাহলে আমার কি হবে অপশনটা কি তত্ত্ব তিনটা তত্ত্ব 1 ও তত্ত্ব 2 একসাথে প্রয়োজন। বোঝা গেছে? ডাটা সায়েন্সে তুমি বুঝতে পারছো সুভাষ, না বুঝতে পারছো? মাথার উপর দিয়ে গেছে আরেকবার বলছি, এরা অনলাইনে তমাল চন্দনা অনন্যা বুঝতে পেরেছো? স্যার এটা আরেকবার বলে দিন। আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে আরেকবার দেখো আমি মুছে দিই, আরেকবার বলে দিচ্ছি দেখো, এইটা একটু ভালো করে জানলে সব শিখে যাবে। ভালো করে প্রথমে কোশ্চেনটা কি বলছে ভালো করে শোনো, কিউ এর থেকে মাত্র 2 জন বেটে, তাহলে আমার 6 জন বন্ধু আছে, 1 2 3 4 5 6, তাহলে এই আর এই বলছে কিউ থেকে মাত্র 2 জন ছোট, প্রথমে আমি 1 নম্বর অপশন নিচ্ছি, তাহলে কিউ থেকে মাত্র 2 জন ছোট মানে কি এখানে কিউ, হ্যাঁ। এবার দেখো তারপর বলছে পি এর থেকে মাত্র 2 জন লম্বা, তাহলে পি এর থেকে মাত্র 2 জন লম্বা মানে এটা পি, এর একজন 2 জন, বুঝতে পেরেছো? এবার যদি বলা হয় কারণ এস এর থেকে টি ছোট, এস এর থেকে টি এস টি এর থেকে ছোট হয়, তাহলে এস টি এর থেকে ছোট মানে টি বড় এস এর থেকে, যেদিকে হাঁ করে থাকবে সেদিকে বড়, হ্যাঁ। তারপর কিউ ইউ থেকে লম্বা, তাহলে নিশ্চয়ই কিউ ইউ থেকে লম্বা মানে কি কিউ
কিউ থেকে লম্বা মানে কি কিউ এখানে হতে পারে এখানে, তাহলে আমার প্রথম অপশনটা আমার এটা দেওয়া আছে, তাহলে আমি কে এখানে টিএস বসবে এখানে টিএস বসবে আমি বুঝতে পারছি না। দ্বিতীয় নম্বর অপশনটা এবার দেখ বলছে যে পি এর থেকে মাত্র 3 জন বেটে, তাহলে আমি এখানে 1 2 3 4 5 6 পি এর থেকে মাত্র 3 জন বেটে, তাহলে এখানে এই 3 জন আমি বসিয়ে দিয়েছি পি। এবার কি বলছে বলছে আর কিউ এর থেকে বেটে কিন্তু সব থেকে বেটে না, তাহলে ভালো করে দেখো আমি যদি এখানে আর বসাই আর কিউ এর থেকে বেটে কিন্তু সব থেকে বেটে না, তাহলে এখানে আর আবার কিউটা কি ইউ এর থেকে বড়, যদি আমি এখানে আর আর এখানে ইউ বসাই তাহলে কিউ এর থেকে আর ছোট, আবার কি ইউ এর থেকে কিউ বড়, তাহলে নিশ্চয়ই আমার এটা মিলে যাচ্ছে না, মিলে যাচ্ছে তো। তারপর দেখো টি এদের মধ্যে দীর্ঘতম, তাহলে এই তো দেখো টি এদের মধ্যে দীর্ঘতম মানে টি আর এদিকে এস, তাহলে সেকেন্ড দ্বিতীয় কে এস না, তাহলে কি দুটো আমার তথ্য পড়েই তো আমার তো এটা সলভ করতে হচ্ছে। তার মানে ডাটা সাবমিশন মানে কি কটা তথ্য বোঝা যাবে, ডাটা সাবমিশন মানে একসাথে দুটো প্রয়োজন, মানে ইফ দ্যাটের অপশনটা দেখো যে তথ্য 1 ও তথ্য 2 একসাথে প্রয়োজন। বোঝা গেল? সব তো বুঝতে পারছে, তার পরেরটা করো, তার পরেরটা জলদি যারা অনন্যা বুঝতে পেরেছো, তমাল, চন্দনা, সীমা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইটাই পরীক্ষায় পড়ে, এইটা পরীক্ষা খুব পড়ে। তারপরে 6 জন ব্যক্তি 5 এর দাগেরটা করো তো দেখি। এটাও সেই দুটো তথ্য প্রদত্ত। আচ্ছা দুটো এখানে বলছে যে দুটো তথ্য একসাথে প্রয়োজনীয়, তাহলে দেখি 6 জন ব্যক্তি এ বি সি ডি ই একটি গোল টেবিলে বসে কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাহলে আমি 6 জন ব্যক্তি ভালো করে দেখো, 6 জন ব্যক্তি এরকম বসে আছে, ঠিক আছে, তাহলে 6 জন ব্যক্তি বসে থাকুক কেন্দ্রের দিকে। বলছে বি এর সাপেক্ষে ডি এর অবস্থান কি, আমার কোশ্চেন বাক করতে বলছে বি এর সাপেক্ষে ডি এর অবস্থান। তুমি তো বুঝতে পারছো তো, বাড়ি থেকে বারবার প্র্যাকটিস করবে, এখান থেকে করে যাচ্ছে প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু মাথা থেকে আউট হয়ে যাবে সুয়াসুর। কারণ যারা মনে হচ্ছে যে আমার বুঝতে সমস্যা হচ্ছে বারবার তারা ঘরে গিয়ে প্র্যাকটিস করবে। বলছে যে এফ এর ডান দিকে তৃতীয় স্থানে সি বসে আছে, তাহলে এফ এর ডান দিক মানে যদি এখানে এফ এর ডান দিক যদি এরকম হয় 1 2 3 তৃতীয় স্থানে সি বসে আছে। বলছে এ ও বি এর পাশে সি বসে আছে, তাহলে সি হচ্ছে এখানে এ হতে পারে বা এখানে বি হতে পারে বা এখানে এ হতে পারে এখানে বি হতে পারে, কারণ কোথায় আমার ডান দিক বাঁ দিক থেকে কিছু পাশে বলেছি, পাশে মানে কি ডান হাতে হতে পারে বাম হাতে হতে পারে, তাই তো, তাহলে আমার বলে যাচ্ছে না, তাহলে এখানে এরকম করে লিখে রাখলাম। তারপর কি বলছে বি এর ডান দিকে ই আছে, তাহলে বি এর ডান দিকে কি সি আছে দেখা যাচ্ছে, তাহলে এখানে সি আছে, সিটা উপরে হবে, তাহলে নিশ্চয়ই থাকো এ যদি আমি বসাই এখানে এর ডান দিকে সি, বি এর ডান যদি এখানে বি বসে তাহলে বি এর ডান দিকে সি, তাহলে নিশ্চয়ই আমার কি হবে এ হবে, তাহলে নিশ্চয়ই এ হবে। তো তাহলে বুঝতে পেরেছো, তাহলে এটা আমি কেটে দেবো, তাহলে নিশ্চয়ই এ হলে তাহলে বি হবে, কারণ এখানে কোশ্চেনে বলে দিয়েছে তো যে এ ও বি এর পাশে সি বসে আছে, তাহলে নিশ্চয়ই বি এর ডান দিকে ই আছে, এই তো, তাহলে একটাই তো বসে আছে, একটা কে, তাহলে আমার আর এবার দেখো একটা অপশন থেকে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি, দ্বিতীয় অপশন থেকে। আমি বলছি এত তাড়াহুড়ো করলে হবে না, দ্বিতীয় অপশনটাও সলভ করতে হবে। বলছে এর বাঁদিকে দ্বিতীয় স্থানে এফ বসে আছে, এর বাঁদিকে এর বাঁদিকে দ্বিতীয় স্থানে এফ বসে আছে, তাহলে এর বাঁদিক মানে কি 1 2 দ্বিতীয় স্থানে এফ, হ্যাঁ তোমার বাঁদিক মানে এর বাঁদিক। এবার কি বলছে বলছে যে সিও এফ এর মধ্যে 2 জন ব্যক্তি আছে, এখানে দেখো এখানে সি নিশ্চয়ই হবে, এইখানে যদি বসায় তাহলে সিও এফ এর মধ্যে এখানে 1 2, এখানে যদি সি বসা সিও এফ এর মধ্যে 1 2, হ্যাঁ তাহলে দেখো সিও ই এর উভয়ের পাশে বি আছে, সি আর ই উভয়ের পাশে বি আছে, তাহলে কোথায় বিটা উপরে যাবে, সিও ই এর উভয়ের পাশে বি বসে আছে, বিটা তো মাঝখানে যাবে, তাহলে দেখো একই ছবি একই ছবি গেলে হবে, ওইখানে দেখতে মিলিয়ে ভিডিও। হ্যাঁ আমি এটা আমি তোমাদের নিউ যারা নিউ তারা কি করে করবে, নতুন করে করতে হবে, যারা একটু শিখে গেছে তাহলে এটা ঠিক আছে, একটাই করেছি। হ্যাঁ ঠিক আছে, না না দুটো করতে হবে, অপশন মারবে কি করে তুমি, এখানে অপশন আছে শুধুমাত্র তথ্যে পর্যাপ্ত, এখানে কি তথ্য দুটোই তো পর্যাপ্ত, একশো মানে আলাদা আলাদা করে,
তাহলে তথ্য 2 পর্যাপ্ত, হয় শুধুমাত্র তথ্য 1 অথবা শুধুমাত্র তথ্য 2 পর্যাপ্ত। অপশন সি সিটটা হবে একদম। অথবা কেন একসাথে তো হবে এটা অথবা তো ওটা কি আছে, হয় শুধুমাত্র, আমার কথা হচ্ছে এই যখন তুমি দুটো তো সেমই হচ্ছে, হয় শুধুমাত্র আর অথবা ওটা নয়। তুমি এটা অথবা ওটা খাবে মানে কি দুটো একসাথে খাবে? হ্যাঁ কি তোমাকে নয় মিষ্টি অথবা টক খেতে হবে, দুটো একসাথে খাবে। তাহলে আমি যদি একে সিটা করতাম তাহলে তো হতো, ওটাই তো, কিন্তু একে ডিটা বলা হতো। ওই আগে ডি করলাম কত বলছি আচ্ছা একে ডিটা বলা হতো, একে দিতে স্যার পুরোটা করেনি, কেন পুরোটা তো ওয়ানটা করেছে না তো বিটা বলা হতো। কি কি ব্যাপারটা কি আগে ডি করতে এই সুইট আর স্প্রেড সুইট আমি করতে চাইছি তো করা হয়নি, এটা করি হবে। না আমার কথা হচ্ছে আমি একটা জায়গায় বলাচ্ছি, ঠিক আছে? বলো বলো। আমার কথা হচ্ছে যে আমি স্টেটমেন্টে যদি আমার দুটো তথ্যর একই রকম উত্তর আসে, হ্যাঁ তাহলে সেটা কি অথবা হবে? হ্যাঁ অথবা অথবা হবে, হয় শুধুমাত্র অথবা এটা তাহলে হলে তুমি হচ্ছে ও বলছে স্টেটমেন্ট টু করা হয়, পরের একটা স্টেটমেন্ট 2 আমি শুধু তথ্য একটা করেছি পেরেছি বলে আমি রেখে দিয়েছি। স্টেটমেন্ট 2 থেকে যদি পাই তাহলে ওটা অথবা ওটা করতে পারো অবশ্যই। দুইয়ের প্রশ্নটা দেখো, দুইয়ের প্রশ্নটা যে পি এ কে হয়, ঠিক আছে? এখানে না এটা না পি এর কে হয় ওটা দুটো থেকে অপশন থেকে বোঝা গেল নাকি? হ্যাঁ তাহলে কি এটা অথবা ওটা, হয় শুধুমাত্র তথ্য 1 অথবা শুধুমাত্র তথ্য 2 পর্যাপ্ত। এবার দেখা যাচ্ছে দুটো আলাদা হয়েছিল, হ্যাঁ দুটো আলাদা হয়েছিল, তাহলে অথবা কি করে আসছে? পি এর সাথে এ রিলেশনটা আমার আশা নিয়ে কথা তো। আমি 1 নম্বর অপশনে পেয়েছি পি এর সাথে এ রিলেশন, 2 নম্বর অপশনেও পেয়েছি, তাহলে শুধুমাত্র 1 হতে পারে অথবা শুধুমাত্র 2 হতে পারে। আমার কি রিলেশন তো আবার বলে দেন, এখানে যেমন বাবা আছে, আমি ওটা কোশ্চেন হয়তো একটু ভুল আছে, তখন আমার তো ওটা শালা হতে পারে, শালি হতে পারে, মা হতে পারে, রিলেশনটা বলেছে ভালো করে শুনে, রিলেশনটা বেরোলেই হবে, বলেলেই হবে সেটা এটা অথবা ওটা হতে পারে। আচ্ছা ব্যাপারটা বোঝা গেছে? এবার যারা কনক্লুশন ঠিক আছে তো, এবার তিনটা কথা বলছি, তিনেরটা এখন করিনি, ওটা করে দেবে বাড়িতে, দাও দেখে নেবে। যদি যদি হ্যাঁ বলছে এ কি সি এর বাবা, তাহলে বাবা কি দেখবে যে তথ্য 1 থেকে যদি বাবা পাওয়া যায় তাহলে বাবা হবে, তথ্য 2 থেকে বাবা বলে বাবা হবে, যদি না পাওয়া যায় চারটা তুমি দেখো, চারটা অপশন ই ধরা হয়েছিল, চারটা অপশন ই ধরা হয়েছিল, কিন্তু চারটা দুটোই একই একই মানে দুটোই স্টেটমেন্ট একই, এক দুটো স্টেটমেন্ট দিলেই তো তারপর তো পর্যাপ্ত হবে। তাহলে দুটো স্টেটমেন্ট তথ্য 1 তথ্য 2 একসাথে প্রয়োজনীয়, তার মানেটা কি? দুটোই দিলে তারপর তো আমি উত্তর পাচ্ছি। ব্যাপারটা বুঝতে পারছো? প্রথম থেকে ক্লিয়ার পাওয়া যায়নি বলে দ্বিতীয়টা হ্যাঁ লাগানো বললেই আমি ক্লিয়ার আর পেয়েছি। এটা হচ্ছে তোমার একটা প্রথমটা থেকেও পাচ্ছি, দ্বিতীয়টা থেকে পাচ্ছি, তাহলে হবে। হ্যাঁ বুঝতে পেরেছো তো সুদীপ্ত? কিচ্ছু না, শুধু ডাটা সাবজেক্ট মাথায় একটু ইয়ে করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। যাই হোক, এটা কে পাওনি, যারা নতুন কে এসছো তুমি নাও। স্যার প্রথমে তাহলে আলাদা আলাদা করে চেষ্টা করব, অবশ্যই একটা দুটো করবে, করে তারপর আমার অপশন কিন্তু 5টা আছে, অপশন পড়বে। আমি প্রথমটা একটু পরে বলে দিয়েছি বলে দুটো অপশন আমার পড়া উচিত ছিল, তাই আমি করিনি, কিন্তু তারপরে কোনো সব বুঝতে পেরেছো তো? পরের দিন স্টেটমেন্ট কনক্লুশন পড়বো, মানে কি এই জায়গাটাই বলা তো, মানে আমার কাছে হচ্ছে অথবা কোথায় আর দুটো করতে হবে। এটা অথবা ওটা। দুটো করে যারা বুঝতে পেরেছো, অনলাইনে যারা আছো, এই যখন অ্যান্সার আছে কমাল অনন্যা বুঝতে পেরেছো, অনন্যা অঙ্কুর, একই অ্যান্সার দিচ্ছে তখন হ্যাঁ স্যার যেগুলো করা হলো না সেগুলো কিন্তু বাড়ি থেকে করবে। হ্যাঁ ওই বাড়ি তিনটা করবে, তাহলে আমি বলে দেবো, ঠিক আছে? আমার সময় করে বলে দেবো। স্বরূপ বুঝতে পেরেছো তো? ডাটা সার্ভিসে এরকমই পড়ে, বাড়িতে তো এমনি তোমাদের বলে দিচ্ছি, রিজনিং এর বই, সুবিধা দাসের বই হয়ে যাবে বাংলা। স্টেটমেন্ট কনক্লুশন ঠিক আছে। এবার আমি পড়াবো ফিজিক্সের একটু চ্যাপ্টার পড়াবো, ভালো করে শোনো। এবার একটু সায়েন্স পড়াবো, ফিজিক্সের একটা চ্যাপ্টার তড়িৎ পড়াবো। তড়িতের কিছু জানো? আমি বলে দিচ্ছি, শোনো, চুপচাপ থাকো। যেগুলো এই যারা অনলাইনেও শোনো, আমি যেগুলো বলছি তোমার মনে হলে কিন্তু তুমি খাতায় লিখে রাখবে। আমি বলবো না যে এটা খাতায় লিখে রাখো, এটা তুমি চাকরি বাকরি পরীক্ষা করতে এসছো, যে তোমার কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজনীয় সেটা কিন্তু তুমি জানো।
তোমার মনে হচ্ছে যে আমি এটা বুঝতে পারছি না, টুকে নাও। কারণ খাতা তুমি দেখবে পাশের জন বলছে হিজিবিজি লিখেছি বলে পাশের জন ছিচি করবে, এইসব কিন্তু একদম না। তুমি পড়বে, তোমার চাকরি, তুমি চাকরি পেলে ও টাকা দেবে না, বা তুমি এ করলে ও জানে না, বা ও চাকরি করলে তোমার দেবে না। অতএব যেটা তোমার মনে হচ্ছে যে লেখা তুমি লিখবে, আমাকে বলবো না যে আমি এটা লিখবো, আমি সেটা বলবো না। ব্যাপারটা ভালো করে শোনো। এটা আমি 9, 10 বা 11, 12 বাচ্চারা এটা লিখে দিচ্ছে, এটা লিখ। চাকরি বাকরি পড়তে এসছো, নিজের ওন রেসপন্সিবিলিটি। আমার মনে হচ্ছে এটা আমি লেখার প্রয়োজন, লিখে নাও। তোমার খাতায় তুমি 5 লিখলে যে যোগ মনে হবে, 7 লিখলে যে বিয়োগ মনে হবে, তুমি জানো, ও কিন্তু জানে না। অতএব আমি লিখছি বলে লজ্জা পাচ্ছি, লজ্জার মাথাটা খেয়ে নাও। লজ্জার মাথা না খেলে কিন্তু আমি বারবার পড়িয়ে যাবো, যে কোনো স্যার পড়িয়ে যাবো, হ্যাঁ হয়ে যাচ্ছে, কিন্তু তুমি মাথায় আলটিমেট ঠকাতে পারছো না। একবারের জায়গায় যেমন সুভাষ বললো, তুমি বললে সুদীপ্ত যে আরেকবার বললে ভালো হয়, এটা আমারও ভালো লাগে। বা যারা ওই বললো, অনন্যা বললো, তারপর আমাদের চন্দনা বললো যে আমার বুঝতে পারছি না, আমি অবশ্যই 10 বার বলবো যেমন সুদীপ বুঝতে পারছে না, বারবার আমি বললে এখন ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু নিজেদের বন্ধুদের মধ্যে আলোচনা করার থেকে আমার কাছে বললো তো আমি ডিরেক্টলি বলে দিতে পারবো যে এটা ঠিক। এই জন্য বলছি, একবার অঙ্ক বুঝতে পারছো না, বারবার জিজ্ঞেস করো স্যারকে, শিখে যেতেই হবে। একটা অঙ্ক, একটা ম্যাথ শিখে যেতেই হবে, কারণ ওটা সারা জীবন মনে থাকবে। লজ্জার মাথা খেয়ে কিন্তু বলতে হবে। এখানে সব আমরা নির্লজ্জ হবে, নির্লজ্জ তো অবশ্যই হতে হবে না, কিন্তু তোমার অধিকার তোমাকে ছিনিয়ে নিতে হবে যেমন করে। ঠিক আছে, চলো এবার আমি পড়াবো, একটু তড়িৎ পড়াবো। ভালো করে শোনো, ঠিক আছে? তড়িৎ থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আছে, যারা সায়েন্সের, যারা যেমন বিশেষ করে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু তড়িৎ থেকে কোশ্চেন আসে। বলে দেবো যে এটা বহুবার এসেছে, এটা এসেছে, খাতায় টুকে নেওয়ার চেষ্টা করো। দেখো ইলেকট্রিক তড়িৎ, ঠিক আছে? আমি বলে দিই প্রথমে তড়িৎ জিনিসটা কি করে ভাবনা চিন্তা যাবে, ভালো করে দেখো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফ্যান আছে, লাইট জ্বলছে, তারপর বিভিন্ন দেখো এই ক্যামেরা চলছে, ল্যাপটপ ট্যাপটপ এগুলো সব চলছে। চলছে কি করে? আমি সুইচটা দিচ্ছি, সুইচটা দিলেই তারপর এগুলো অন, কারেন্ট যাচ্ছে, কারেন্ট তারপর আমরা অন করছি। নিশ্চয় তাহলে দেখো সুইচের ওখানে এমন একটা কিছু জিনিস আছে বা বাঁধা আছে, যেটা আমরা অফ করলে কারেন্ট অফ হয়ে যাচ্ছে, আর অন করলে কারেন্টটা চলে যাচ্ছে। তাহলে এই কারেন্টটা কি? তোমাকে যদি বলে কারেন্ট বা তড়িৎটা কি, সর্ব বড় তো দেখি কারেন্ট বা তড়িৎ জিনিসটা কি? হ্যাঁ, তড়িৎ জিনিসটা কিন্তু তড়িৎ কিভাবে হয়? ফ্লো হয়, একমুখী প্রবাহ, অবশ্যই একমুখী প্রবাহ। কিন্তু এসি হয় আর ডিসি হয়, ডিসি সেটা পরের কথা, সেটা এসি ডিসি আমি পরের কথা। কিন্তু তড়িৎটা কে বহন করে দিয়ে যায়? ইলেকট্রন না? ভালো করে বলে শুনুন, ঠিকই বলেছে, ভালো করে। তড়িৎ আমার এখান থেকে একটা সুইচ মারলাম, এদিক থেকে এদিকে তাকিয়ে আছে। তড়িৎ সবসময় কি হবে? কারেন্টটা সবসময় বিচ্ছিন্ন দিকে লেখা হবে, মানে কোন দিক থেকে কোন দিকে, এ থেকে বি দিকে যাচ্ছে না, বি থেকে সি দিকে যাচ্ছে। তড়িৎ সবসময় কি দিয়ে লেখা হয়? তড়িৎ প্রবাহ, বহ মাত্রা সবসময় আই দিয়ে লেখা হয়। তাহলে দেখো এই যে কারেন্ট বা তড়িৎ একটা যাচ্ছে, এটা কি? এটা আধানের স্রোত। আধানের স্রোত। আধানটা কি? আধানটা হচ্ছে কিউ দিয়ে লেখা হয়, আধানের হচ্ছে স্রোত। তাহলে দেখো আধানের স্রোত যখন আমরা জলে, আমরা যখন জলের ট্যাপ অন করি, জল পড়ছে, তাহলে নিশ্চয়ই আমরা কি জলটা তো স্রোত হিসেবে চলে আসে। তেমন কি তড়িৎটা কি? তড়িৎটা হচ্ছে আধানের স্রোত। আধানটা কি? আধানটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। মানে কি আধানটা কি? ইলেকট্রন কণার স্রোত। ঠিক আছে? তাহলে আর তোমাদের যদি বলা হোয়াট ইজ দ্য কোয়ান্টাম, কোয়ান্টাম মানে কোয়ান্টাম বলে, তাহলে আধানটা কি? আধান হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। ভালো করে বোঝা গেছে? তাহলে আধান জিনিসটা কি? ইলেকট্রন কণার স্রোত। এবার আমি ইলেকট্রন জিনিসটা কি জানি কি? এবার আমরা একটা পরমাণু, নিউক্লিয়ার পরমাণুর মধ্যে কি থাকে? তিনটে আগে, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। সেই হচ্ছে ইলেকট্রন। অবশ্যই ইলেকট্রনটাকে ঋণাত্মক, যে থমসনের প্রোটন কি? প্রোটন হচ্ছে ধনাত্মকে আবিষ্কার করে রাদারফোর্ড। নিউটন কি? স্যাডিউইক। নিউটন কি হচ্ছে? নিস্তরী ধারা। ব্যাপারটা বোঝা গেছে? এই যে রিলেশন, বিজ্ঞান এমন একটা জিনিস, রিলেশন ছাড়া কিন্তু হয় না। বিশেষ করে বিজ্ঞান, তুমি এখান থেকে লাম মারবে, 4 তলা ছাদে হবে না, 1 তলা উঠতে হবে, 2 তলা, 3 তলা, 4 তলা, মানে সবার সঙ্গে সবার কানেক্ট। ব্যাপারটা বোঝা গেছে? তো চলো, তাহলে ইলেকট্রন আধানটা কি? ইলেকট্রন কণার স্রোত। এবার দেখো আমি আধান জানলাম, আধান হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। আর ইলেকট্রন আমি কি করলাম? ইলেকট্রন জানলাম। ইলেকট্রনের আধান কি? 4 × 8 × 10 ESU একটা আছে, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে ইলেকট্রনের আধান কি? ইলেকট্রনের আধান এসআই পদ্ধতিতে 1.602 × 10⁻⁹
এটা হচ্ছে আধান। আধানের কি একক, আধানের কি মান কি? সিজিএস পদ্ধতিতে হচ্ছে কি, এটা সিজিএস পদ্ধতিতে কি 4.8 × 10⁻10 নিয়েছি। আর আধানের ইলেকট্রনের আধান কি এসআই পদ্ধতিতে 1.60 × 10⁻10 কুলম্ব। আধানের একক একটা ইএসি একটা কুলম্ব ঘন মত, এটা কি গো? ইলেকট্রোস্ট্যাটিক ভোল্ট। একদম বলছি দেখো। এবার আধানের একক আমাদের পরীক্ষায় খুব পড়ে। আধান কি? আধানের একক। আধানের একক কি? সিজিএস পদ্ধতি হচ্ছে ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। স্ট্যাট কুলম্ব কোনটা? 4.8 এটা হচ্ছে আধানের ইলেকট্রন আধানের মান ইএসইউ লিখেছে না, এই ইএসইউ না। আচ্ছা ভালো করে হয়ে গেছে। তাহলে আধানের একক সিরিজ পদ্ধতিতে একক কি ইএসইউ বা স্ট্যাট কুলম্ব, আর এসআই পদ্ধতিতে একক কি হচ্ছে কুলম্ব। সেটা হচ্ছে বড় হাতের সি দিয়ে লেখা হয়। আচ্ছা আধানের আলো হচ্ছে ইলেকট্রন কোনা স্রোত, ইলেকট্রন কোনা স্রোতের প্রভাব। কিউ সমান সমান এন ই লিখেছি না। এনটা কি? এনটা হচ্ছে কত সংখ্যার ইলেকট্রন প্রবাহ হচ্ছে, কত সংখ্যার ইলেকট্রন প্রবাহ হচ্ছে এন মিটারে হচ্ছে। ঠিক আছে, এখন ক্লাস আছে। তাহলে কি আধানটা কি? আধানটা হচ্ছে ইলেকট্রন প্রবাহ স্রোত। যদি আমাকে বলা হয় আধানের এককটা কি, তাহলে আমার সিজিএস পদ্ধতি ইএসই বা স্ট্যাট কুলম্ব, এসআই পদ্ধতিতে কুলম্ব। এইটুকু বোঝা গেল। আমরা কিন্তু আইনস্টাইন হবো না। কিভাবে আধান ফ্লো হচ্ছে বাম দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাম দিক, এগুলো অবশ্যই আমরা জানো। ইলেকট্রন কোনা স্রোতটা শুধু আধানের প্রবাহ, আর আধানের এককটা কি ইএসই বা স্ট্যাট, এইটুকু তোমাদের কম্পিটিটিভ লাগে। ঠিক আছে, এবার আমি আধান করে গেলাম। এবার আমি করব কি তড়িৎ প্রবাহ। তাহলে আধানের এককটা কিন্তু পড়ে, আধানের একক কি হলো? কুলম্ব। আর এসআই একক হচ্ছে কুলম্ব। সিজিএস পদ্ধতিতে কি হলো? স্ট্যাট কুলম্ব। এই যারা অনলাইনে তারা বুঝতে পারছো তো? এবার দেখো আধান আবার করলাম। এবার আমি তড়িৎ প্রবাহ, আই দিয়ে তড়িৎ প্রবাহ লেখা হয়। তড়িৎ প্রবাহ জোরে পড়া হলে আস্তে পড়াতে বলবে, আমি আস্তে পড়াবো। তড়িৎ প্রবাহ এবার ভালো করে দেখো। এবার যে আমরা কারেন্টটা যাচ্ছে না, আমরা বলে এর মধ্যে বিদ্যুৎ আছে, তড়িৎ আছে, মানে হাত দিস না, হাতে কারেন্ট সব মারবে। অবশ্যই। কেন মারবে? কারণ তোমার পায়ে আর্থিং ধরেছে। এটা আমি পরে বলবো কখন কারেন্ট মারে আর কখন কারেন্ট মারে না। আর্থিং ধরলেই কিন্তু মেরে ফাটিয়ে দেবে কারেন্ট। ঠিক আছে, আর্থিং। তাহলে ইলেকট্রন কোনা স্রোত যাচ্ছে, তাহলে স্রোতটা কি কারেন্ট হিসেবে যাচ্ছে। কারেন্টটা কি? তড়িৎ প্রবাহ কি আই দিয়ে আমার সিগনিফাই করা হয়। ঠিক আছে, এবার আইটা কি? আই সমান সমান কিউ বাই টি, মানে কি আধান বাই সময়। মানে কি আধান বাই সময় মানে কি? মানে ভালো করে শোনো, প্রথমে শোনো তারপর লিখবে। তড়িৎ প্রবাহ মাত্রা বলছে, আমি যদি টি সমান সমান 1 সেকেন্ড লিখি, তাহলে 1 সেকেন্ড লিখলে আই সমান সমান কিউ হবে না? হ্যাঁ কি? টি সমান সমান যদি আমি 1 বসিয়ে দিই, টি এর মান যদি আমি 1 বসিয়ে দিই, তাহলে আই সমান সমান কিউ হবে, হ্যাঁ কি না? বুঝতে পারছো? তাহলে দেখো আমি বলছি, তাহলে আমি তড়িৎটা কি বলতে পারি? তাহলে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাই তো আমার কারেন্ট। 1 সেকেন্ডে যে পরিমাণ কিউ মানে আধান প্রবাহিত হয় সেটাই তো আমার তড়িৎ। আমি তো টি সমান সমান 1 বসিয়ে দিয়েছি, তাহলে আই সমান সমান এখানে কিউ পেয়েছি। তাহলে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে সেটাই আমার কি তড়িৎ। তাহলে তড়িৎ জিনিসটা বোঝা গেল। তড়িৎ জিনিসটা কি এক্ষুনি বলে দেবো। 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ। আধানটা কি? আধানটা ইলেকট্রন কোনা স্রোত। তার মানে কি তোমার শরীরে পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, তাহলে মারলে কি হবে? খেলা শেষ, বাংলাদেশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আধান এবার বোঝা গেল, তড়িৎ বোঝা গেল, হ্যাঁ কি না? বোঝা গেল। আধানটা ইলেকট্রন কোনা স্রোত, তড়িৎটা কি 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে আমার কি তড়িৎ। ব্যাপারটা বোঝা গেছে? আমাদের যেটা পরিবাহিত হচ্ছে এটা চলতড়িৎ না স্থির তড়িৎ? চলতড়িৎ। চলতড়িৎ মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, চলন করাতে পারি, দৌড়াতে পারি। আর স্থির তড়িৎ মানে যেখানেই উৎপন্ন হবে সেখানেই স্থির। স্থির তড়িতের একটা উদাহরণ দাও। শীতকালে দেখেছো মাথায় ছাড়ার পর ছুঁড়ে টুকরে রেখেছে, চুড়ে রেখেছে, লাফিয়ে ধরে নিচ্ছে। কেন ধরে নিচ্ছে? এটা 12 বই আছে 12টা পকাকা রেখা আমার ধায়ে গায়ে রসে সব পড়বে। চুলের সাথে আমার মাথার চুলের সাথে কম্বর হচ্ছে কি প্লাস্টিকের ঘষছে। ফলে কি আমাদের মানব দেহ তো মানব দেহের মাথা, তাহলে প্লাস্টিক কি এর মধ্যে যখন সংগ্রহ হবে একটা পজিটিভ একটা নেগেটিভ আদান সৃষ্টি হবে, যেটা আমরা বয়ে নিয়ে যেতে পারবো না। যেখানে উৎপন্ন হবে সেখানে ক্ষণিক সময়ের জন্য শেষ হয়ে যাবে। সেটাই হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ দিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না। স্থির তড়িৎ করতে ক্ষণিক সময়ের জন্য উৎপন্ন হবে, যেখানেই উৎপন্ন হবে সেখানেই শেষ। তাহলে আমাদের এটা কি তড়িৎ হচ্ছে? চলতড়িৎ। এ বলে যাচ্ছে তড়িৎ প্রবাহ হয়েছে। 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত সেটা হচ্ছে আমার তড়িৎ। হ্যাঁ,
এবার দেখো তড়িৎ, তড়িতের এককটা কি? তড়িতের একক হচ্ছে, আমি তো সব জিনিসের একক জানতে হবে। তড়িতের একক কি? সিজিএস পদ্ধতিতে তড়িতের একক আর এসআই পদ্ধতিতে একই হচ্ছে, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার এ বলে লেখা হয়। তাহলে আমরা এটা বলতে পারি, হ্যাঁ বলো। যেটাই তড়িৎ সেটাই প্রবাহ মাত্রা। কেন 1 সেকেন্ডে বলতে হবে? 1 সেকেন্ডে হয়ে তখন তড়িৎ। হ্যাঁ, তড়িৎ প্রবাহ মাত্রা বলা হবে। 1 সেকেন্ডে যে পরিমাণ আধানটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে আমার তড়িৎ। আধান আর তড়িৎ কিন্তু একই নয়, আধানের স্রোত হচ্ছে তড়িৎ। 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হচ্ছে তাকে তড়িৎ বলে। হ্যাঁ, আর 1 সেকেন্ডে যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয় সেটা হচ্ছে আধান। বুঝতে পেরেছো? এবার ভালো করে শোনো তাহলে, একক কি? অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের এককটা কি? এসআই বা সিজিএস পদ্ধতিতে অ্যাম্পিয়ার। তাহলে আমরা মনে আছে, আমরা যখন এমসিকিউ ডিসিকিউ তড়িৎ প্রবাহের এককের নাম কি কি করে? অ্যাম্পিয়ার। এবার দেখো 1 ইএমএম, এটা অন্তত অনেকটা মনে রাখো, কি অ্যাম্পিয়ার। ইএমএম মানে কি? এরা অনলাইনে বুঝতে পারছো তো পড়া? 1 ইএমইউ, ইএমইউ মানে কি? ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট মানে ভালো করে শোনো, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট ভালো করে শোনো, 10 অ্যাম্পিয়ার। দেখবে আজকের বাইরে যাওয়ার সময় যারা ট্রেনে যায়, ট্রেনে যখন পুরো একদম সামনের দিকে চলে যাবে, একদম প্ল্যাটফর্মের মাথা যেখানে ট্রেন থামে তার সামনে দেখবে যে রেল লাইনে, ওখানে নিচে ইএমইউ স্টপ বলে লেখা থাকে। হ্যাঁ আছে। এই ঘোড়ার মাথাটা কি? এই ঘোড়ার মাথাটা ভালো করে শুনে না। বলছে যে ইএমইউ স্টপ মানে কোনো তড়িৎ কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হলে ওর মধ্যে কি থাকবে? সামান্য পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই থাকবে। তুমি এখানে যদি 10 অ্যাম্পিয়ার পরিবর্তন হচ্ছে, এখানে যদি 100 অ্যাম্পিয়ার প্রবাহ হওয়া যায়, যদি এই তড়িৎ প্রবাহ মাত্রা বা তারটা যদি আমার বহন করে নিতে পারে, তাহলে তুমি ওখানে একটা হচ্ছে কি রাখো? একটা হচ্ছে আমার একটা ছোট আলপিন বা পেরেক রাখো। দেখবে আলপিন বা পেরেক তুমি রাখবে, দেখবে এরকম একটা এরকম নড়ছে, এরকম নড়ছে, এরকম নড়ছে নড়ছে। ও কি ম্যাজিক জাদু? কিচ্ছু না। বলছে যে যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে গেলেই তড়িৎ প্রবাহ গেলে ওখানে ম্যাগনেটিক সৃষ্টি হবে। সেটা কি আমরা পড়বো? তড়িৎ প্রবাহের অ্যাম্পিয়ারের সন্তরণ নীতি সব পড়বো। তাহলে কি ইএমই মানে কি? ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এটা যদি মনে রাখবো, যতক্ষণ তড়িৎ প্রবাহ যাবে ততক্ষণ আমার ম্যাগনেট ফিল্ড কাজ করবে। ঠিক আছে? এইটুকু ইএমই মানে 10 অ্যাম্পিয়ার, এটা রিলেশন মানে 1 ইএমই সমান 10 অ্যাম্পিয়ার, এটা রিলেশন। এটা বোঝা গেছে? এবার আমি করব ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ মানে ভোল্ট। দেখো যেগুলো তোমার মনে হবে লেখা সেগুলো লিখে নেবে, আমি বলবো না যে এটা লেখো সেটা লেখো। ঠিক আছে? এবার ভালো করে দেখো, এবার আমি করব ভোল্ট। বলে না স্টেবিলাইজার বাড়া, ভোল্টেজ বাড়া। স্টেবিলাইজার দিয়ে কি করে? ভোল্টেজ বাড়ালে আমার কি সম্পর্ক গো? অ্যাম্পিয়ার। প্রমাণটার একক হচ্ছে অ্যাম্পিয়ার। দেখো শোনো, ভোল্টেজ বাড়ালে কি করে? আমরা স্টেবিলাইজার দিয়ে ভোল্টেজ বাড়াচ্ছি। ভোল্টেজ কেন বাড়াচ্ছি? অবশ্যই ভোল্টেজ বাড়াচ্ছি মানে কারেন্টটা বাড়বে। কারেন্ট বাড়লে দেখবে জোরে ঘুরছে। কারেন্ট বেশি হলেই আমার তো জোরে ঘুরবে। কি সূত্র গো? তাহলে চেয়ার ঘুরবে ধরে। ওমের সূত্র জানো না? হ্যাঁ, আচ্ছা ভালো করে শোনো, আগে ভোল্টেজ পড়ো, কিছু মনে করো না। দেখো ভোল্টটা কি? মা বিভব প্রভেদ। বিভব প্রভেদ জিনিসটা কি? যদি আমাকে সংজ্ঞা জানতে হয়, তাহলে সংজ্ঞাটা একটু হালকা মাথায় রেখে দাও, আর কিছু জানতে হবে না। মানে এরকম একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করলাম। তড়িৎ ক্ষেত্র কি করে তৈরি করবো? কেন? তুমি এই যে আমার তার আছে, তার থেকে কি করবে? এই যে তার আছে না, তার থেকে তুমি ওই যে বাইরের যে প্লাস্টিকের আবরণটা আছে ছিঁড়ে নাও। তাহলে তোর একসঙ্গে কি তামা পাবে না? তামা গুলে যে একটা ওর মধ্যে দিয়ে কারেন্ট দেবে, একটা তড়িৎ ক্ষেত্র তৈরি। ওর মধ্যে দেখবে একটা কল করবে, একটা হচ্ছে লোহার হালকা করে পেরে টেনে দেখবে, আস্তে আস্তে করে যখন আস্তে টেনে নিচ্ছে। তুমি ঠেকালে তাহলে তো তুমি ডেড হয়ে যাবে। আস্তে আস্তে দেখবে যে হালকা করে টেনে নিচ্ছে, দেখবে। তার মানে কি? ওখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। আর আমি বলি তড়িৎ গেলে কি হবে? ম্যাগনেট সৃষ্টি হবে। হ্যাঁ, তাহলে তড়িৎ গেলে ম্যাগনেট সৃষ্টি হবে। তাহলে দেখো, তাহলে একটা তড়িৎ ক্ষেত্র কিভাবে সৃষ্টি করা হয়? একটা এই যে তার আছে, তার গুলে আমি বাইরে যে আস্তরণটা ছেড়ে নিব, তাহলে তামাটা গুলিয়ে একসঙ্গে যেটা হবে সেটা হচ্ছে তড়িৎ। ওর মধ্যে তড়িৎ দিলে যেটা ক্ষেত্রটা তৈরি হবে, ক্ষেত্র মানে কি? অঞ্চল। যে তড়িতের যে অঞ্চলটা সৃষ্টি হবে সেটা তড়িৎ ক্ষেত্র। এবার আদার ভোল্টটা কি না? ভোল্ট জিনিসটা কি? বলছে
এখানে তড়িৎ ক্ষেত্রে বিভিন্ন বিন্দু আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, বিভিন্ন বিন্দু আছে। আমি কি করলাম, 1 কুলম আধান, 1 কুলম কি আধান, পজিটিভ আধান, আধানটা আমি বলছি আধান একক কি কুলম, 1 কুলম আধান কি অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে কি করব, আমি তড়িৎ ক্ষেত্রে যে কোনো একটা বিন্দুতে আনবো। কি আধানটা আছে, 1 কুলম পজিটিভ আধানকে তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে আনতে হবে, যে পরিমাণ কার্য করতে হয়, কার্য, সেটা হচ্ছে তড়িৎ বিভব। বোঝা গেল না গেল না? আমি 1 কুলম পজিটিভ আধান নেব, তড়িৎ ক্ষেত্র একটা সৃষ্টি করব, তড়িৎ ক্ষেত্রে যে কোনো একটা বিন্দুতে আনবো, যে কোনো একটা পয়েন্টে বা বিন্দুতে, প্রথমে আনতে পারি, শেষে আনতে না জায়গা, তড়িৎ ক্ষেত্র বুলিয়ে 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 একটা জায়গা, এখানে আনতে পারি, এখানে আনতে পারি, এখানে আনতে পারি। তাহলে আনতে যে পরিমাণ কার্য করতে হবে, মানে কাজ করতে হবে, সেটাই কি হচ্ছে তড়িৎ বিভব। তাহলে এই সংজ্ঞাটা মনে রাখার কোনো দরকার নেই, তড়িৎ বিভব জিনিসটা কি বোঝা গেল। তড়িৎ বিভব সবসময় কি হবে, হ্যাঁ বলছে 1 কুলম ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটা হচ্ছে আমার ভোল্টেজ। তাহলে কার্য, ডাব্লুটা কার্য, ভিটা হচ্ছে কি বিভব প্রভেদ, আর হচ্ছে কিউটা কি, কিউটা হচ্ছে আধান। তাহলে দেখো 1 কুলম আধানকে আনছি তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে, তাহলে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে কি আমার বিভব না। তাহলে ডাব্লু সমান সমান ভি ইনটু কি হলে ভি সমান সমান ডাব্লু বাই কিউ না, এটা হচ্ছে গাণিতিক রূপ। যারা রেলে পরীক্ষা দেবে ম্যাথ এখান থেকে পড়ে, ডাব্লুটা বলে দেবে, কিউটা বলে দেবে, ভি এর মান কত বলতে হবে। এবার আমি তড়িৎ বিভব জানলাম, এবার আমি বিভব প্রভেদের একক জানবো না, সব তো একক জানতে হবে। তাহলে এককটা কি, এককটা হচ্ছে তড়িৎ বিভবের একক কি, তড়িৎ বিভবের একক শেষে একক হচ্ছে কি স্ট্যান্ড ভোল্ট, স্ট্যান্ড ভোল্ট। আর এসআই একক কি ভোল্ট। ঠিক আছে, এই যারা অনলাইনে বুঝতে পারছো, চন্দনা, অনন্যা, অঙ্কুর বুঝতে পারছো, কমাল হ্যাঁ স্যার। না বুঝতে পারলে কোশ্চেন করবে, কিন্তু এইটুকুই জানা প্রয়োজন তোমাদের, তড়িতে আরো জানতে হবে, মানে এই যে উপর থেকে হালকা করে জানা প্রয়োজন। ঠিক আছে, তাহলে দেখো বিভব প্রভেদের সিজিএস একক কি স্ট্যান্ড ভোল্ট, এসআই একক হচ্ছে ভোল্ট। ঠিক আছে, এবার বলতে হবে 1 ভোল্টের সঙ্গে স্ট্যান্ড ভোল্টের সম্পর্ক কি, 1 ভোল্ট সমান সমান 1/300 স্ট্যান্ড ভোল্ট। এইটুকু রিলেশনটা মনে রাখো, মানে 1 ভোল্টের সঙ্গে আমি এটা পড়েছিলাম, এটা যখন এমসিকিউ পড়াই পড়িয়েছিলাম, 1 ভোল্ট সমান সমান কত স্ট্যান্ড ভোল্ট, 1/300 স্ট্যান্ড ভোল্ট। মানে এটা কি রিলেশন, যদি বলে 1 মিটার সমান সমান কত সেমি, 100 সেমি না, হ্যাঁ তার মানে 1 ভোল্ট সমান কত স্ট্যান্ড ভোল্ট, 1/300 স্ট্যান্ড ভোল্ট। বোঝা গেল? তাহলে আমার এটুকু আমার বোঝা গেছে। এবার দেখো এইটুকু আমার বোঝা গেছে, এবার ভালো করে দেখো। এবার দেখো আমার এখান থেকে এখানে এইদিকে কারেন্ট যাচ্ছে, আর এ থেকে বি দিকে যাচ্ছে, তাহলে তুমি বলো তো দেখি এই দিক থেকে এদিকে কেন কারেন্ট যাচ্ছে, প্রবাহ হচ্ছে। প্রবাহটা কি জন্য হচ্ছে, আধানের স্রোত, ইলেকট্রন কণার স্রোত, কিউটা নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আরেকটা কাজ করে, এখানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে সবসময় কারেন্ট যায়। এদিকে কি আছে উচ্চ বিভব, এটা কি নিম্ন বিভব। তাহলে সব সময় কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। মানে কারেন্টের প্রবাহ মাত্রা বিভব অনুযায়ী কি হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে সবসময় কারেন্ট যাবে। বোঝা গেল না গেল না? এবার ভালো করে দেখো উচ্চ বিভব, আমি কি বলছি, এ প্রান্তের বিভব প্রভেদ কি বলছি, ভি এ 20 ভোল্ট, আবার বি প্রান্তের বিভব বলছি ভি বি 10 ভোল্ট। তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য কত, কি করে বোঝা গেল, উচ্চ বিভব থেকে মানে কি ভি সমান সমান ভি এ মাইনাস ভিবি, তাহলে কি 20 বিয়োগ 10 মানে কি 10 ভোল্ট। এই বিভব পার্থক্যটা হচ্ছে কারেন্টটা এবার টেনে নিয়ে চলে যাবে। কেন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট গেল, বুঝতে পেরেছো? উচ্চ বিভবের থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট যাবে, কতটা পরিমাণ কারেন্ট যাবে সেটা আমি বলছি। তাহলে আমার এখানে 20 ভোল্ট আছে, এখানে 10 ভোল্ট আছে, তাহলে আমি স্টেবিলাইজার ওই মাত্রায় লাগাচ্ছি, আমি কি ফ্যানে লাগাচ্ছি, তাহলে কোন উচ্চ বিভব আছে এখানে নিম্ন বিভব, যখন আমি স্টেবিলাইজার লাগাচ্ছি নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দুটো বিয়ে হয়ে যাচ্ছে, কারেন্ট সার্ট করে চলে যাচ্ছে। এখানে হয়তো 10 ভোল্ট আছে, এখন ফেরিওয়ালা বাজারে 300 ভোল্ট করছি, তাহলে 300 বিয়োগ 10 290, তাহলে 290 কারেন্ট চলে যাচ্ছে। এবার তাহলে বুঝতে গেল যে স্টেবিলাইজার কোথায় লাগানো হয়, ঠিক যেই জায়গায় আমাদের সব এমসিবি লাগানো থাকে, মেন সুইচ লাগানো থাকে, ওইখানটা স্টেবিলাইজার লাগানো।
কেন স্টেবিলাইজার ওইখানে লাগানো হয়? কারণ ওখান থেকে ভোল্টেজটা বেশি যাচ্ছে, কারেন্টে একটা পাখায় যাচ্ছে, একটা ইলেকট্রিক, একটা টিভি যাচ্ছে, ফ্রিজ যাচ্ছে, তারপরে হেন তেন যা আছে, কুলার মুলার এসি মেসি যা আছে সব আছে, সেখান থেকে আমি কি করছি, উচ্চ বিভব সবসময় ওখানে বেশি, সেই জন্য ওখান থেকে কারেন্ট ঠেলে এদিকে দিয়ে দিচ্ছে। বোঝা গেল না কেন? তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব কেন কারেন্ট যায় বোঝা গেল, কোথায় স্টেবিলাইজার মনে হয় বোঝা গেল। ঠিক আছে, এবার দেখো তাহলে বিভব পার্থক্য যত বেশি হবে অবশ্যই একদম সেটা আমি বলে দিচ্ছি বিভব পার্থক্যের সঙ্গে কারেন্টটা। তাহলে কি হলো, এবার দেখো বিভব পার্থক্য বোঝা গেল। এবার আমি বলবো একটা ওহমের সূত্র আছে, কি ওহমের সূত্রটা কি, ভি প্রপোর্শনাল আর। মানে কি, এখানে একটা আছে, এই প্রান্তের বিভব হচ্ছে ভিএ, এই প্রান্তের ভিবি, এখানে আর রেজিস্ট্যান্স আই কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, তাহলে পার্থক্য কি হবে, ভিএ মাইনাস ভিবি, এটা হচ্ছে বিভব পার্থক্য। বলছে ভালো করে শোনো, বলছে যে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য মানে কি, ভি বিভব পার্থক্য। বলছে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে, সঙ্গে পরিবাহীর প্রবাহমাত্রার সঙ্গে সমানুপাতিক হবে। মানে কি বলতো দেখি, ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়ছে, হ্যাঁ কি না? তাহলে কি কোন দুই প্রান্তের বিভব, এখানে তার মানে কি, আমি ওই কথা সুইচ থেকে ধরে গেলে আমি এখান থেকে তার, তাহলে ওই প্রান্তে দুই প্রান্তের বিভব পার্থক্য আছে, বিভব পার্থক্য থেকে কি হবে, যত বিভব পার্থক্য বা ভোল্টেজ বেশি হবে, কারেন্টটা বেশি যাবে। ভি মানে ভোল্ট, আই মানে তো কারেন্ট, বিভব পার্থক্য যত বেশি হবে তত কারেন্ট বেশি যাবে। বুঝতে পারছো না? মাথার উপর দিয়ে যাচ্ছে, এইটুকু না বুঝতে পারলে তাহলে আমি দুঃখিত। তাহলে বিভব পার্থক্য যত বেশি হবে তত কারেন্ট বেশি যাবে, এইটুকু অন্তত বুঝে নেবে। কোন সূত্র দিয়ে বলে যায়? ওহমের সূত্র। এবার দেখো, এবার তুমি যা ভোল্টেজ পাঠাচ্ছ সেই পরিমাণ কি কারেন্ট যেতে পারবে? যেতে পারবে কি? কিছুটা পরিমাণ তো বাধা হবে। মানে ভালো করে শোনো, বাচ্চা বেলা বি বাড়িতে দেখবে যদি ওই আমাদের স্টেশনের কোলে জেনারেটর বসিয়ে রেখেছে, এইখানে কি করছো, বিয়ে বাড়ি হচ্ছে, দেখবে যে পরিমাণ যত কিলো মোটর হবে তত বেশি ভালো কারেন্ট হবে, কম মোটর হলে কম বেশি পরিমাণ কারেন্ট সাপ্লাই দেবে। তার মানে কি, ওখান থেকে যত এখানে কারেন্ট যতটা না আসবে, তুমি যদি স্টেশনের কাছে যদি কোনো বিয়ে বাড়ি হয়, তার যে ভোল্টেজ সাপ্লাইটা বা কারেন্ট সাপ্লাইটা এটা হবে এখানকার কারেন্ট সাপ্লাই থেকে বেশি হবে। কেন কি, ওখানে কাছাকাছি, মানে কি বাধা কম, এখানে কি বাধাটা বেশি। তার মানে দেখো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে, কিছুটা হলেও একটা ক্ষয় হবে, একটা বাধা সৃষ্টি হবে, ঠেলি হবে, তাই না? সেই বাধাটাই কি, বাধাটাই হচ্ছে আমার রোধ। এটাকে ভি সমান সমান আই আর বলা হয়। আরটা কি, আরটা হচ্ছে রোধ। ইংলিশে কি বলা হয়, রেজিস্ট্যান্স। ইংলিশে কি বলা হয়, রেজিস্ট্যান্স। এটাই হচ্ছে রোধ। তাহলে আর সমান সমান ভি বাই আর। তো ওহমের সূত্রে কি বলে তুমি যেমন প্রথমবার যেটা বললে, মানে দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে প্রবাহমাত্রা সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে প্রবাহমাত্রার সম্পর্ক। তাহলে আমার এটুকু বোঝা গেল, যে পরিমাণ বিভব দিচ্ছি সেই পরিমাণ কি প্রবাহমাত্রা যাচ্ছে না, কিছু একটা বাধা সৃষ্টি হচ্ছে, বাধাটাই কি আমার রোধ। এই রোধ হচ্ছে কি, তাহলে রোধটা কি, রোধটা এবার বলো ভালো করে, রোধ জিনিসটা দেখো। তাহলে আর সমান সমান ভি বাই আর। তাহলে দেখো ভালো করে দেখো, তাহলে আর সমান সমান ভি বাই আই হলে তাহলে ভি প্রপোর্শনাল 1 বাই আই না? তাহলে মানে ভালো করে দেখো, আর প্রপোর্শনাল, সরি আর প্রপোর্শনাল মানে কোন পরিবাহীর মধ্যে উপরে দিকে রাখো, পরের দিকে কোন পরিবাহীর মধ্যে থেকে রোধ যার বেশি হবে তাহলে কারেন্টটা কম হবে না বেশি হবে? রোধ যার বেশি কারেন্ট কম হবে। কম হবে, এটা তো ব্যস্তবাদী সম্পর্ক। আইটা কারেন্ট, আরটা তো রেজিস্ট্যান্স। তাহলে কোন পরিবাহীর মধ্যে বাধা বেশি, তার মানে তার পরিমাণ কারেন্ট কম। আর যার কারেন্ট বাধা কম মানে তার কারেন্ট বেশি, হ্যাঁ কি না? 1 বাই আই, তাই তো? তাহলে 1 বাই আর প্রপোর্শনাল 1 বাই আই মানে কি, বাধা যদি রোধের সাথে তড়িৎ প্রবাহ সম্পর্ক ব্যস্ত অনুপাত, মানে একটা বেশি হলে আর একটা কমবে, রোধ বেশি হলে কারেন্ট কমবে, আর রোধ কম হলে কি হবে, কারেন্টটা বাড়বে। তার মানে রোধ জিনিসটা এমন একটা জিনিস থাকবে, কিন্তু কম পরিমাণে রাখতে হবে, কম রেজিস্ট্যান্স। সবসময় দেখবে কোনো ইলেকট্রনিক ডিভাইসে সবসময় রেজিস্ট্যান্সটা কি কম পরিমাণে থাকে, কারণ কারেন্টটা ঠিকঠাক ফ্লো হয়। আর যখন কারেন্ট বেশি ফ্লো হচ্ছে তখন কি রেজিস্ট্যান্সটা বাড়িয়ে দেবো, তাহলে আমার কারেন্ট কম ফ্লো হবে, হ্যাঁ কি না? রেজিস্ট্যান্স বাজারে 25 পয়সা 1 টাকা 4টে মেলা যায়। রেজিস্ট্যান্সের কালার কোড আছে, কি কি আছে গো, বিবি রয়, হ্যাঁ, ব্ল্যাক ব্রাউন রেড, ওনি এটাই। তাহলে রোধের সাথে সম্পর্কটা বোঝা গেল। রোধ কি, রোধ হচ্ছে একটা বাধা, কাকে বাধা দিচ্ছে, কারেন্টকে বাধা দিচ্ছে।
এবার আমি রোধ বলো স্যার একটু আগে বলেছিলেন বিভব পার্থক্য বেশি হলে কারেন্টটা বেশি হবে। তাহলে এখানে কারেন্টটা কম যাচ্ছে মানে কি রোধটা, তাহলে এবার রোধের সাথে সমানুপাতিক সম্পর্ক হবে। এবার ভালো করে দেখো, তাহলে রোধ, তাহলে রোধের এককটা কি বলবো, আমি রোধ জানি, রোধের একক করতে হবে। রোধের একক কি? রোধের একক সিজিএস পদ্ধতিতে রোধের একক কি? স্ট্যান্ড ওহম। আর এসআই পদ্ধতিতে কি? ওহম। ওহমের চিহ্ন কি? ওই তো হারি না হারি। ওই তো এটা হচ্ছে হেডফোন। হ্যাঁ আমরা হেডফোন বলি, তাহলে ওহমের চিহ্ন কি? হেডফোন চিহ্ন। ঠিক আছে, তাহলে কি ওহম রোধের, যদি বলে রোধের ব্যবহারিক একক কি, তাহলে ব্যবহারিক একক ওহম। স্ট্যান্ড ওহম বলে কিছু হয় না, তাও আমি বলি এসআই একক আছে। মানে ওদের ওটাই যতবার দেখেছি ওহম বা এর আগে তুমি যেমন পড়ালে দেখালে স্যার হ্যাঁ বলো। স্যার সিজিএস পদ্ধতিতে রোধের একক, রোধের একক হচ্ছে ওহম। ওহম রোধের একক হচ্ছে স্যার সিজিএস পদ্ধতিতে, হ্যাঁ সিজিএস পদ্ধতিটাতে উপরেরটা স্ট্যান্ড ওহম লেখা আছে। স্ট্যান্ড ওহম আর এসআই পদ্ধতিতে ওহম, ঠিক আছে। এবার ভালো করে দেখো, তাহলে আমার রোধ জিনিসটা বোঝা গেল, কারেন্ট বোঝা গেল, তাহলে বোঝা গেছে মোটামুটি তো। তাহলে এবার দেখো, এবার দেখো যে আমার রোধ কার সাথে সম্পর্ক, পরিবাহীর সাথে রোধের সম্পর্ক, পরিবাহীর সাথে রোধের সম্পর্ক। আমি কিন্তু কারেন্টটা দুদিন নেবো, কিন্তু মানে দুবার বলতে 1 ঘন্টা, পরের দিন রিজনিং পড়াবো প্লাস কারেন্টটা শেষ করবো, ঠিক আছে। রোধের সম্পর্ক মিস করবে না, মিস করলে তাহলে আমি কিন্তু তোমরা কি বলছি বুঝতে পারবো। ভালো করে দেখো, এখানে একটা তার নিলাম, ঠিক আছে, এখানে একটা তার নিলাম, এটা তার, আবার এখানে একটা ছোট তার নিলাম। বলতে দেখি সবার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, কার মধ্যে বাধা কম আর কার মধ্যে বাধা বেশি? বড়টার মধ্যে, আমি বলছি লম্বা হলে বাধা বেশি, উদাহরণ দিলাম জায়গাটা চালিয়ে এখানে, তাহলে কি হলো এটা এ। তাহলে যদি এর দৈর্ঘ্য L1 হয়, এর দৈর্ঘ্য L2 হয়, তাহলে কার কার বাধা বেশি? বড়টার বেশি, কমটার কম। তাহলে দেখো রোধের সাথে দৈর্ঘ্যের একটা সমানুপাতিক সম্পর্ক না? দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, বাধা বাড়বে, দৈর্ঘ্য কমলে রোধ কমবে। তাহলে কি এখানে লিখতে পারি আর প্রপোর্শনাল। বোঝা গেল না কেন? তাহলে দৈর্ঘ্য বাড়লে কোনো পরিবাহী রোধ বাড়বে, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, একই দৈর্ঘ্যের তোমার সরু তার আছে, এখানে মোটা তার, এর মধ্যে দিয়ে কারেন্টটা বেশি যাবে আর এর মধ্যে দিয়ে কারেন্টটা বেশি যাবে। সরুর মধ্যে কারেন্টটা বেশি যাবে। কে বলেছে তোমার সরুর মধ্যে কারেন্টটা বেশি যাবে? ভুল জানো, মোটা তারে কারেন্ট বেশি যাবে। কেন? মোটা তারে বাধা কম, এর মধ্যে এই যে প্রস্তুত ক্ষেত্রফল তো এরিয়া, ক্ষেত্রফল তো বলছে যে রোধের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কি? ক্ষেত্রফল বাড়লে রোধ কমবে, রোধ কমলে কি হবে? কারেন্টটা বেশি যাবে না? তাহলে দেখো মোটা তারের মধ্যে কারেন্ট বেশি যাচ্ছে, হ্যাঁ কি না? মোটা তারের কি এরিয়া থিকনেসটা বেশি, বেশি মানে কি রোধ কম, রোধ কম মানে কি কারেন্টটা বেশি। বোঝা গেল না কারণ? তাহলে মোটা তারের মধ্যে কারেন্ট বেশি যাবে, হ্যাঁ কি না? এখানে বলে যে দুটো তার দেওয়া আছে, একটা সরু তার একটা মোটা তার, কোন তারের মধ্যে দিয়ে কারেন্টটা বেশি যাবে এবং কেন? মোটা তারের মধ্যে বেশি যাবে কেন? বাধাটা বেশি, বাধা বেশি হলে আমার কারেন্ট তো, বাধাটা বেশি হলে কম হবে, কারণ একটা কারেন্টটা বেশি। বুঝতে পেরেছো না? পারবে হয়েছে, হ্যাঁ। এবার দেখো রোধাঙ্ক জিনিসটা পড়াবো, হ্যাঁ রোধাঙ্ক দেখো, তাহলে এর সঙ্গে কি হবে? আর প্রপোর্শনাল L বাই A লিখতে পারি, তাহলে আর প্রপোর্শনাল কি হবে? রো L বাই A। এই রোটা হচ্ছে রোধাঙ্ক, ঠিক আছে। রোটা কি? হেলাপি, এটা হচ্ছে রোধাঙ্ক। রোধাঙ্কের একক হচ্ছে কি? রোধাঙ্কের একক হচ্ছে ওহম চিহ্ন, এটা ওহম মিটার হবে, এটা হচ্ছে রোধাঙ্কের একক। এইটুকু জানো, রোধাঙ্কের একক কি? ওহম মিটার, ঠিক আছে। রোধাঙ্কের একক কি? ওহম মিটার। রোধাঙ্কের কাজটার সাথে বুঝে গেছে? এটা এবার আমি করব তড়িৎ শক্তি বা তড়িৎ ক্ষমতা, এটা করে আমাদের
ঠিক আছে? তড়িৎ শক্তি ভালো করে শোনো, তড়িৎ শক্তি বা তড়িৎ ক্ষমতা জিনিসটা তড়িৎ শক্তি ইলেকট্রিক্যাল এনার্জি। তড়িৎ শক্তি জিনিসটা আমরা আগে জিনিসটা ভালো করে বলেছিল, তড়িৎ শক্তি আর তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা এখানে দিচ্ছি, ভালো করে শোনো। পাওয়ার, ইলেকট্রিক পাওয়ার মানে কি? পাওয়ার মানে কি? ক্ষমতা। তোমরা যেটা ভুল করে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। তোমরা বাজারে গেলে ইলেকট্রিকের কাজ করতে, তো মেয়েরা কি যাও কোনোদিন ইলেকট্রিক জিনিসপত্র কিনতে? যাও, এই শুনবে বাড়িতে আমরা বলে ওটা ক ওয়াটের ল্যাম্প রে, কত বলবে? 9 ওয়াট বা 14 ওয়াট। এই 14 ওয়াট 9 ওয়াট ঘোড়ার মাথাটা কি? এটা হচ্ছে ক্ষমতা, ওটা হচ্ছে ওয়াট। ওয়াট হচ্ছে কিসের? ক্ষমতার একক। ক্ষমতার একক কি? ওয়াট। ইলেকট্রিক ক্ষমতার একক কি? ওয়াট। ভালো করে শোনা, পরীক্ষায় পড়ে ওয়াট। তাহলে দেখো ওয়াট হচ্ছে ক্ষমতা মানে কি? আমি যদি একটা বাজারে একটা বাল্ব কিনতে যাই, কারো 14 ওয়াট আছে, কারো 9 ওয়াট আছে, কারো 7 ওয়াট আছে, কারো 2 ওয়াট আছে। দেখবে যত ওয়াট বেশি হবে তত দামটা বেশি। কেন? যে ওয়াট বেশি হবে সেটা তাদের মানে ভালো জ্বলবে, প্রজ্বলিত ভাবে ভালো জ্বলবে, তোর তোমার ক্ষমতা বেশি। তুমি 1 মিনিটে 100 মিটার দৌড়ে দিচ্ছ, আবার 10 সেকেন্ডে, তোমার ক্ষমতা এর 20 সেকেন্ডে, তোমার ক্ষমতাটা বেশি। তো ক্ষমতা বেশি, তুমি 50 কেজি ওঠাচ্ছ, ও 10 কেজি ওঠাচ্ছ, তোমার ক্ষমতা বেশি। তো যার ক্ষমতা বেশি তার তো কদর বেশি, কদর বেশি মানে দাম বেশি হবে। তাহলে কি ইলেকট্রিক পাওয়ারটা কি? ইলেকট্রিক পাওয়ার হচ্ছে ক্ষমতা, ওয়াট হচ্ছে ওয়াট। ওয়াট কত সময় সবসময় কি দিয়ে লেখা হয়? কারণ বলে লেখা 14 ওয়াট দিয়ে লেখা, 14 ওয়াটের বাল্ব, 9 ওয়াটের বাল্ব। এই ওয়াট কি? ওয়াট হচ্ছে ইলেকট্রিক ক্ষমতা। ঠিক আছে, তাহলে এই ক্ষমতা জিনিসটা বোঝা গেছে। এবার আমি ইলেকট্রিক শক্তি জিনিসটা বলবো। বাড়িতে জানো কত তোমার কত বিল এসছে ইলেকট্রিক বিল? তুমি তো জানো ভালো, জানো? জানি। কে জানে? ছেলেরা বলো, এই তো বাড়িতে বড় ইলেকট্রিক বিল এসছে 708 টাকা। কত ইউনিট জানো? ইউনিট কত উঠেছে? না, এখন পুরো চেঞ্জ হয়েছে, রাউন্ড ফিগার বলে দেবো। এভাবে WBSEDCL বহুত মারছে টাকা আমাদের সঞ্জীব গোয়েঙ্কা। যাই হোক বলে দিচ্ছি, 70 ইউনিটের কম পড়েছে। তুমি তো 75 ইউনিটের কম, যাও 75 ইউনিটের কম, 75। তাহলে ইলেকট্রিক শক্তি, এই যে তোমরা ইউনিট বলছো না, এই জিনিসটা কি? ইলেকট্রিক শক্তি। ইলেকট্রিক শক্তি জিনিসটা আমি পরে বলে দিচ্ছি। বলছে 1 বিওটি। বিওটি মানে কি? বা 1 ইউনিট জিনিসটা কি? বোর্ড অফ ট্রেড ইউনিট। বিওটি মানে বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড, ট্রেড মানে কি? ব্যবসায়ী। বলে না ট্রেড লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স মানে যারা ব্যবসা করে তাদের তো ট্রেড লাইসেন্স। ট্রেড মানে কি? এটা বাণিজ্যিক একক। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো, যদি বলে তড়িৎ শক্তির বাণিজ্যিক এককের নাম কি বা ব্যবসা একক, তখন আমাকে বলতে হবে যে ইউনিট। এখানে বলে দিয়েছে ট্রেড। ট্রেড মানে কি? ব্যবসা। বোর্ড অফ ট্রেড ইউনিট। তাহলে 1 বিওটি আমার কখনো 1 ইউনিট পড়বে যখন 746 ওয়াট হবে। তো 746 ওয়াট হচ্ছে 1 হর্স পাওয়ার। এই ক্ষমতা, এই মোটরের হর্স পাওয়ার কত? তাহলে 1 ইউনিট জিনিসটা কি ভালো করে শুনুন। বলছে 1 কিলোওয়াট বা 1000 ওয়াট। 1 কিলোওয়াট বা 1000 ওয়াট। বলছে কোনো একটা বৈদ্যুতিক যন্ত্র, যেমন টিভি হতে পারে, ফ্রিজ হতে পারে, বাল্ব হতে পারে, পাখা হতে পারে, যদি বলে 1 কিলোওয়াট বা 1000 ওয়াট কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 ঘন্টা চলে, ক ঘন্টা চলে? 1 ঘন্টা চললেই তারপর তোমার কত? 1 ইউনিট। ইউনিট জিনিসটা কি বোঝা গেল ম্যাডাম? হ্যাঁ একদম। ইউনিট জিনিসটা কি বলছে? 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। 1 কিলোওয়াট বা 1000 ওয়াট কোনো বৈদ্যুতিক যন্ত্র, মানে বৈদ্যুতিক যন্ত্র মানে কি? যারা বিদ্যুৎ দিলেই চলবে। 1 কিলোওয়াট বা 1000 ওয়াট কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 ঘন্টা চলে, তাহলে তাকে 1 ইউনিট বলা হয়। তোমাকে আমি ফ্যানটা চালাচ্ছি, ফ্যানটা হচ্ছে 10 ইউনিটের ফ্যান, 10 ওয়াটের ফ্যান, তাই তো? তাহলে এটা কখন 1 ঘন্টা 1 ইউনিট পড়বে গো? তাহলে 10 ওয়াট মানে কি? মানে না, ওরকম করলে হবে না।
10 ওয়াটের ফ্যান, ভালো করে শোনো, 10 ওয়াটের ফ্যান 30 দিন চলছে, ক ঘন্টা করে? 8 ঘন্টা। তাহলে চললে 30 দিন চলছে 8 ঘন্টা করে, তাহলে আমার ভালো করে দেখো 1 ইউনিট হয়েছে কি 3 আসতে 24, 240 আর 2400, এই তো। তাহলে কত ইউনিট হয়েছে? 2.4 ইউনিট। তাহলে এইখানে তুমি তো হিসাব পেয়ে যাবে যে আমার কটা ইলেকট্রিক যন্ত্র আছে আর কত ওয়াট করে আছে আর কত চালাচ্ছে। সেটা কি ছোট্ট একটা মিটার, সে কিন্তু খবর লিখেছে কিন্তু কত চালাচ্ছে। তাহলে যদি বলা ইউনিট, তড়িৎ শক্তির ইউনিট, তড়িৎ শক্তির এককের নাম কি? ইউনিট। আর তড়িৎ ক্ষমতার এককের নাম কি? পরীক্ষায় বিশাল বিশাল পড়ি। ওই বিওটি বা ইউনিট এক তড়িৎ শক্তির এককের নাম কি? বিওটি। হ্যাঁ, কি বলছো? তড়িৎ শক্তির এককের নাম কি বললেন? তড়িৎ শক্তির এককের নাম হচ্ছে ইউনিট বা বিওটি। হ্যাঁ, আর তড়িৎ ক্ষমতার একক কি? ওয়াট, মানে কত ওয়াটের বাল্ব আমি নেব। বিওটি বা ইউনিট একই ব্যাপার। হ্যাঁ, বোর্ড বিও, বোর্ড বিওটি মানে বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড বিওআরডি, বোর্ড, বোর্ড মানে বৈঠক, বোর্ড, বোর্ড মিটিং হয় না, বোর্ড অফ ট্রেড ইউনিট। তাহলে কি জিনিসটা বোঝা গেল তো আজকাল থেকে? তাহলে ক্লিয়ার। কখন বলে আমার 720 ইউনিট পড়েছে, নিশ্চয়ই তুমি 720 ইউনিট পুড়িয়েছো। তোমার একটা ফ্রিজে কত ওয়াটের আছে সেটা দেখতে হবে, বাল্বটা কত ওয়াট আছে দেখতে হবে, আমার টিভিটা চলছে কত ওয়াট দেখতে হবে। বোঝা গেছে? বুঝতে পেরেছো ছেলেটা? নাহলে কানে পড়ায় দেবো, কালকে আগের দিন ধরবো। আমি বলে দিচ্ছি, এই ভালো করে শোনো, অনলাইনে যারা আছে না বলতে পারলে মাথা খাটাবো, সব কাজ খাটাবো। তাহলে ভালো করে ইলেকট্রিক শক্তি, তড়িৎ শক্তি আমার বোঝা গেল, হ্যাঁ কি না? এবার দেখো কটা বাজে, আর 5 মিনিট আছে। এবার দেখো একটু আর্থিং মার্থিং একটু বোঝে দিই, আর্থিং আর্থিং বলে দিই, ফিউজ বলে দিই। হ্যাঁ বলো। আমি নরমাল যেটা ভাবি, ধরো আমার ধরো 9 ইউনিটের বাল্ব, 9 ওয়াটের, 9 ওয়াটের বাল্ব, হ্যাঁ 9 ওয়াটের বাল্বটা কতক্ষণ চললে তোমার ওই 100 ওয়াট কমপ্লিট হবে? 1000 ওয়াট। হ্যাঁ 1000 ওয়াট। আরে 1 ইউনিট, তাহলে আমি 1000 ওয়াট, ভালো করে 9 ওয়াটের বাল্ব কতক্ষণ চালাচ্ছ? কদিন চালাচ্ছ? 30 দিন। আমি ঘন্টা জানি না, তুমি পারবে না, মানে মারবে হ্যাঁ অঙ্ক পারবে না। না সেটা তো তাহলে এবার দেখো 3 কেটে দেবো, 27, তাহলে 100/27 করলে কত ঘন্টা চলবে? 6 ঘন্টা চালালে, তাহলে 100/27 4 সাথে যোগ কত? 3 81, তাহলে 9 হাতে 1 19, 3 পয়েন্ট মানে দিনে 3 ঘন্টা না সামথিং। যদি 9 ওয়াটের লাভ 30 দিন, দিনে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা যা হবে, এখানে কত? 27 6 এর পর 6 3.5 ঘন্টা পর চালালে তাহলে 1 মিনিট বুঝো। এটা ঘন্টার সাথে হবে। হ্যাঁ, দিন, ওয়াট, ঘন্টা, ওয়াট, সময়, দিন। বোঝা গেল? আর বোঝা গেছে? তুমি তাহলে এবার ক্যালকুলেশন করতে আমার কয় ইউনিট পড়েছে? তাহলে ওয়াট সমান কি বলে দিল? এই তো ওয়াট সমান কি ইউনিট বলছে? আমি এখানে 1 ইউনিট, এই সমান ওয়াট ইনটু ঘন্টা, আবার শুদ্ধে এমটি। এবার এটা কি 1 ইউনিট? এটা হলো তো 1 ইউনিট, তো এটাকে যখন 1000 দিয়ে ভাগ করবে তখন 1 ইউনিট হবে। সেই জন্য আমি 1 ইউনিটটাকে 1000 ওয়াটটা এখানে নিয়ে চলে এসেছি। তোমার ওয়াটের ল্যাম্প, 14 ওয়াটের ল্যাম্প কতদিন চালাচ্ছ? 8 ঘন্টা করে চালাচ্ছ 30 দিন। তাহলে কত? আমি এটা পড়েছে তো, তাহলে এটাকে আমি যদি হাজার দিয়ে ভাগ করবো তখন আমার 1 ইউনিট, মানে কত ইউনিট আমার হয়ে যাবে? হ্যাঁ 5 স্টার, ওরা তো মানে থাকে 5 স্টার 3 স্টার কেন বলে? তুমি যা পড়াও, তুমি একদিন যদি পড়াও না একদম, হ্যাঁ ওর বেশি পড়বে না, কারণ ও বেশি ভাবে এফিসিয়েন্সি করা আছে। তুমি যাও 1 মাস চালাও, তোমার দেখবে তুমি সারা বছর ওর বিল আসবে, ওর ভিতরে আর উপরে যাবে না, এত বছরে এত কনজিউমশন হবে। 1.1 হ্যাঁ ওর মনে হবে। তাহলে যদি 14 ওয়াটের ল্যাম্প 30 দিনে যদি আমি 30 দিনে যদি আমি 8 ঘন্টা করে চালাই, তাহলে 1.1 ইউজ করবে। ব্যাপারটা বোঝা গেছে? শুধু ল্যাম্প, এবার কারেন্ট বয়ে যাচ্ছে, বাঁধা আছে, তুমি ফ্যান চালাচ্ছ, তারপরে মিটারে দিয়ে আছে, ইউনিট সমান বলা গেলে 7 টাকা। পুরো মাবে না, এই ভাগ আছে। ভাগ আছে।
1 থেকে 70 ইউনিট পর্যন্ত একটা টাকা আছে, তারপরে আবার রেঞ্জ বেড়ে যাবে, তারপরেও রেঞ্জ বেড়ে যাবে, সব রেঞ্জ দেওয়া আছে। এই 175 ইউনিটের প্রতি হলে ফ্রি, তার 75 ইউনিটের পরে হলে সব টাকা দিতে হবে, কত টাকা দিতে হবে? 75 এর উপরে যা টাকা উঠবে, মানে তুমি ধরো 75 ইউনিট পাবে, তাহলে এখানে তার জিরো আমরা নেয় তো বাড়িতে তো প্রতিদিন বিল হয়। স্যার এটা বেসিক চার্জ হ্যাঁ বেসিক চার্জ মিটারে এখন ও তুলে দিবে, যখন সিএসসি তে যাবে তখন বেসিক চার্জ নেবে তাহলে মিটারে এই 75 ইউনিটটা কি মাসে মাসে 3 মাস অন্তর তো বিল দেয়। এক মাসে 75 ইউনিট হতে হবে। এবার যখন তোমার 76 ইউনিট হয়ে যাবে তখন টোটাল 76 ইউনিটে টাকা দিবে, মানে ডি মিটারে ডি মিটারে সব যাদের জিরো ইউনিটে মিটার সময় বুঝো আমাদের 10,000 হ্যাঁ তা ঠিক আছে, আমি তো বললাম ওখানে বিপিএল আর এপিএল ইউনিট আমাদের বাড়িতে আছে, আমি বলে পুরো ছুঁড়ে ফেলে দিয়েছি, তাই জন্য 800 টাকা বিল এসেছে, অত কিছু পড়ায়নি। সঙ্গে সঙ্গে গিয়ে বললাম তাড়াতাড়ি এই WSCDCL এ ফোন করেছি, ডাইরেক্ট ছিল আমার লাগবে না, আমার হয় আমি উপভোক্তা, আমি ঠিক আমি উপভোক্তা নই, আমাকে অন্তত আমি টাকা দিয়ে মিটার চালাবো। ঠিক আছে, যাই হোক, তাহলে এনার্জি ইলেকট্রিক শক্তির এনার্জি রাখা হচ্ছে ইউনিট আর ওয়াটের হচ্ছে তড়িৎ ক্ষমতা রাখা। এবার একটু বলে দিই ফিউজ তার কোথায় লাগানো থাকে, আর ইয়ে সার্কিটে করে এই প্রত্যেকটা জায়গায় এখানে ফিউজ আছে, ফিউজ এখানে দেখবে যেরকম জায়গায় খুলতে যেকোনো একটা আছে, এরকম একটা আছে, মানে কি এরকম বাকি এরকম একটা লাগানো থাকে না, ফিউজ তারটা কি, লাল আর নীল একটা আচ্ছা ইন্ডিকেটর। ফিউজ তার জিনিসটা কি ভালো, ফিউজ তার হচ্ছে বাড়ির এই যে বৈদ্যুতিক যন্ত্র হঠাৎ করে বেশি পরিমাণে প্রবাহ হয়ে গেল, ও হয়ে গেলে কি ডিরেক্টলি ফিউজ ডিরেক্টলি এসে হিট করে তো পুড়িয়ে দেবে, তাহলে কি হবে ফিউজ তারটা হচ্ছে একটা প্রতিরোধ, যে পরিমাণ অতিরিক্ত প্রবাহকে আমার ওটাকে কি করে দেবে, ওটাকে আমরা পুড়ে যাবে, পুড়ে গেলে কি হবে অতিরিক্ত প্রবাহ পুড়ে গেলে যখন তুই সার্কিট যখন আমার পুড়ে যাবে ভালো করে, এই যে সার্কিট এখানে ফিউজ লাগানো আছে, এখানে আমার পাখা লাগানো আছে, হ্যাঁ পাখা লাগানো আছে, যখন আমার এখান থেকে যখন ফিউজ আছে তাহলে আমার এখান থেকে প্রবাহ হচ্ছে যখন হচ্ছে তখন কি হবে ফিউজ যখন আছে তখন এটাকে পুড়ে যাবে, পুড়ে গিয়ে সার্কিটটা এখন কি হবে ব্রেক করবে, হ্যাঁ তাহলে সার্কিটটা ভাঙা করে দেবে, তাহলে এখান থেকে এদিকে কারেন্ট যাবে না, তাহলে ফিউজটা কি প্রতিরোধ করে, ওটা ব্রেক করে দেয়, মানে অতিরিক্ত পরিমাণ কারেন্টকে শিফট করে দেয়, এটা নিজে পুড়ে যায়, পুড়ে গিয়ে ওটাকে ইলেকট্রিক যন্ত্রপাতিকে রক্ষা করে। আর ফিউজ তারটা কি দিয়ে বৈশিষ্ট্য, ফিউজ তারটা হচ্ছে তীর ও সীসার ধাতু, অ্যাকচুয়ালি ফিউজ হচ্ছে আমরা তামার তার একটা তার লাগিয়েছি, কিন্তু না তীর ও সীসার সংকর ধাতু কি নিম্ন উচ্চ রোধাঙ্ক নিম্ন রোধাঙ্ক উচ্চ গলনাঙ্ক, টিন ও সীসা বলছে ফিউজের তার কোন ধাতু দিয়ে তৈরি, তাহলে কি বলে টিন ও সীসার সংকর ধাতু ফিউজের তারটা, ঠিক আছে, তাহলে ওটা কি রকম উচ্চ রোধাঙ্ক নিম্ন গলনাঙ্ক, নিম্ন গলনাঙ্ক মানে যখন একটু কম তাপ যাবে না গলে যায়, উচ্চ বেশি হবে, ঠিক আছে, ওটা আমি পরে বলে দেবো নিম্ন কারণ ফুটবল বলে না, ওটা তো রেগুলেটর, ওটা তো ভোল্টেজ বাড়ানো যায়, ওর সাহায্যে কি করে ওর এফিসিয়েন্সিটা বাড়ানো হচ্ছে, ভোল্টেজ পাতার সাথে হ্যাঁ ফ্রিকোয়েন্সিটা বাড়ানো হয়, হ্যাঁ রংটা বলে দিই তারের রংটা রং মানে টিন ও সীসা, রং কিসের রং আলাদা, লাইটটা নিউট্রাল এসব লাগানো বলছি, এবার ধরো টিন ও সীসার সংকর ধাতু হচ্ছে ফিউজ তারটা যদি কার মধ্যে লাগা থাকবে দেখবে এখন তো প্লাস্টিকের, ওটা হচ্ছে ইউনাইটেড লাগানো থাকবে, ঠিক আছে। আর্থিংটা কি, আর্থিং হচ্ছে মাটিতে যেটা ধরো অতিরিক্ত কারেন্টটা কি করা হয় মাটিতে দেওয়া হয়, বলে পৃথিবীর বিভব কত, পৃথিবীর বিভব কত, মানে যত পরিমাণ কারেন্ট দেবো পৃথিবীর সব শুষে নেবে। তোমার পরের দিন আমি গল্প একটা রেলের গল্প আছে, আমাদের যে ডিপার্টমেন্টে আমি কাজ করি সেই গল্প আছে ডিএলপিআর, এই মালটা অফ হয়ে গেলে ট্রেন পুরো চাপ দিক যাবে ঢাকা বন্ধ হয়ে যাবে, ডিএলপিআর ক্লোজ হয়ে যাবে। ডিএলপিআর এ একটা আর্থিং লাগানো থাকে 3 লাখ টাকা দাম, এরকম টোটাল এইটুকু হয়তো 1 মিটার হবে, ডিএলপিআর একটা আর্থিং লাগানো থাকে 3 লাখ টাকা দাম, আমাদের 62 স্টেশনে টোটাল
চারটে দুটো চারটে তারপরে 6টা লাগানো আছে। আমার জানি চলে যাবে। তাহলে ডিএলবিআই পরের দিন গল্প করবো যে আর্থিং এর কাজ। তাহলে আর্থিংটা কি? অতিরিক্ত কারেন্টটাকে কি করা হয়? একটা তারের মাধ্যমে দিয়ে রাখা হয়। যেমন হঠাৎ করে বেশি পরিমাণ ভোল্টেজ হয়ে গেল তাহলে কি হলো? তাহলে ভোল্টেজ চলে গেলে যখন আমরা এই যে অতিরিক্ত কারেন্ট চলে গেলো তাহলে সেটাকে আমরা মাটির সাহায্যে আমরা তারের সাহায্যে মাটিতে কোনো তাহলে মাটিতে বিভব শূন্য যত কারেন্ট দেওয়া হয় কিছু মনে হয় না। ঠিক আছে? এবারে এমসিবি জিনিসটা কি জানো তো? মিনিয়েচার সার্কিট ব্রেকার। এখানে এমসিবি লাগানো আছে, হ্যাঁ ওই তো লাগানো আছে। মিনিয়েচার সার্কিট ব্রেকার মানে কি? তোমার দেখবে ইলেকট্রিক যন্ত্রকে সেভ রাখার জন্য এটাকে মাঝে মাঝে যখন হঠাৎ করে কারেন্ট হয়ে গেল, বেরিয়ে পড়ে গেল, সঙ্গে এমসিবি পড়ে গেলে মানে কি কারেন্টটা ব্রেক হয়ে সার্কিট ব্রেক হয়ে গেল। এই যে সার্কিট ছিল এখানে এমসিবি লাগানো ছিল মানে ওই যে ফিউজ তার মতো। তখন হঠাৎ করে যখন পড়ে যাবে তখন কি এমসিবি পুরো অন ছিল এবং অফ হয়ে যাবে এবং এই সার্কিটটা ব্রেক করবে। তখন অধিকার কারেন্ট পাওয়া যাবে। এমসিবিটা কি করে? এমসিবিটা এক ধরনের আর্থিক মানে তোমার ফিউজ। এমসিবি পুরো নিয়ে আছে সার্কিট ব্রেকার। সার্কিট মানে যেমন যেটা এই সার্কিট যাচ্ছে, ব্রেক মানে কি ব্রেক ভেঙে দিচ্ছে। এমসিবি খুব বলছে না, এটা তুমি মনে রাখো ওটা এমসিবি। আমরা এনসিবি বলি। এনসিবি বলে কিছু আছে? এমসিবি কি মাঝে করে দেবো না না, এগুলো ফুল ফর্ম এটা জেনে রাখো যে এমসিবির কাজ কি। না আমি এইটুকু বলি এমসিবির কাজ কি না, অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহটাকে ব্রেক করে, তাই তো। 35 হয়ে গেছে। পরের দিন আমাকে বলবে এমসিবি থেকে আমি স্টার্ট করেছি, লাইট তার, নিউট্রাল তার এসব বোঝাবো। পরের দিন মানে কোনটা কি এই যে আর্থিং প্লাগ টু প্লাগ এগুলো বোঝাবো, বুঝিয়ে আমি তৈরি করবো। ঠিক আছে? পরের দিন আধা ঘন্টা দিলে শেষ হয়ে যাবে। তাহলে এইটুকু পড়েছো। বাড়িতে গিয়ে 9-10 এর বইটা পড়বে, ইলেকট্রিক বইটা, যেটুকু যে সমস্যা হবে এসে পড়বে। ঠিক আছে? বাকি কালকের দিন স্টেটমেন্ট ক্যালকুলেশন পড়াবো, কোনটা অন্তত পড়লাম। ঠিক আছে? কেউ রেগুলারিটি মেইনটেইন করবে, কেউ ইরেগুলার হবে না, বারবার বলছি। এই যারা অনলাইনে তমল চন্দনা বুঝতে পেরেছো? অঙ্কুর হ্যাঁ স্যার। হ্যাঁ, বাড়িতে পরের দিন কিন্তু আমি কোশ্চেন ধরবো, যেটুকু পড়া হয়ে গেল এইটুকু। ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ চলো।